হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি 2026 বোর্ড অ্যাপেন ছাত্রছাত্রীদের জন্য সংকলিতা গল্পের একটা ওয়ান শট ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি সংকলিতা বইয়ের যে 10টা গল্প আছে তার থেকে 7টা গল্পের একটা সম্পূর্ণ আলোচনা তোমাদের সঙ্গে করতে চাই। এই 7টা গল্প বলার কারণ এটাই যে আগের বছর অর্থাৎ 2025-এ যে 3টে গল্প এসে গেছে, আমরা আজকের এই আলোচনার মধ্যে সেই 3টে গল্পকে কিন্তু রাখছি না। তবে যারা এই গল্প থেকে 3টে প্রশ্নের উত্তর করবে বলে ঠিক করেছো, তাদের আমি বলবো 2025-এ যেটা এসছে সেটাও কিন্তু কোনোভাবে বাদ দিয়ে যাবে না। যাই হোক, আমরা চলে আসছি আমাদের 2026-এর সর্বাপেক্ষা ইম্পর্টেন্ট যে গল্প এবছরে, সেই গল্পে নরেন্দ্রনাথ মিত্র রচিত ছোট গল্প নাম গল্পের মূল গ্রন্থ হচ্ছে গল্পমালা। এই গল্পের মূল বিষয় কি? গল্পে আমরা প্রধান চরিত্র হিসাবে পেয়েছি শহীদ কলোনির বস্তির ছেলে অসীম চক্রবর্তীকে। অসীম চক্রবর্তী খুব ছোটবেলায় ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার পরই তার বাবাকে হারিয়েছে এবং সেই কারণে তার আর পড়াশোনা করা হয়ে ওঠেনি এবং তার মা অন্যের বাড়ি কাজ করে কোনো রকমের সংসার চালালেও শেষ পর্যন্ত এতটাই অসুস্থ হয়ে পড়ে যে সে আর সংসার চালাতে পারছিল না। সেই কারণে অসীমকে কাজের সন্ধানে বাইরে বেরোতে হয়। অসীমেরই বাবার বন্ধু রেশন দোকানের মালিক বিষ্ণু কাকা তাকে কাজ খুঁজে দেয় বিটি রোডের যে সরকারি হাউজিং এস্টেটের ফ্ল্যাট, সেখানে থাকেন মিসেস চৌধুরী তার ফ্যামিলিকে নিয়ে। সেই মিসেস চৌধুরীর বাড়িতে বলতে গেলে এক প্রকার কাজের লোকের একটা কাজ তাকে দেওয়া হয়। যদিও অসীম এই কাজটা পেয়ে মোটেই খুশি ছিল না, কিন্তু তার মা যখন তাকে বলে যে কোনো উপায় নেই, একটা কাজ পেয়েছো যখন করতেই হবে, তখন সে বাধ্য হয়ে বরং মায়ের প্রতি একটু অভিমান করেই সেই কাজটা করতে রাজি হয়েছিল। কিন্তু এই কাজ করতে গিয়ে তাকে হারাতে হয়েছে তার প্রিয় নামকে, কারণ সেই বাড়ির যিনি কর্তা ছিলেন তিনি ছিলেন অসীম চৌধুরী এবং তিনি 3 মাস মাত্র আগে মারা গিয়েছেন। সেই কারণে বাড়ির মানুষজন ওই নামটা আর মুখে আনতে পারছেন না শোকের কারণে। তাই অসীমের নাম বদলে রেখে দেওয়া হয়েছে গোবিন্দ নাম। সেই গোবিন্দ নাম একই ঠাকুর দেবতার নাম, তার উপর সেই রকম একটা নিজের নাম নয়। এই ব্যাপারে অসীম অত্যন্ত মনের কষ্টে সেই ব্যাপারটাকে মেনে নিয়েছিল বাধ্য হয়ে এবং সে মন দিয়েই কাজ করছিল সেখানে, কিন্তু প্রায়শই সে আনমনা হয়ে যেত আমরা দেখেছি এবং শেষ পর্যন্ত আমরা দেখি অস্তিত্বের একটা লড়াই তার মধ্যে চলতে থাকে। কারণ সেইখানে গিয়ে সে যখন অসীম চৌধুরীর বিভিন্ন সাফল্যের চিত্র, সাফল্যের বিভিন্ন চিহ্নগুলো দেখতে পায়, তখন তার নিজের মনের মধ্যে আলোড়ন ওঠে যে আমিও কি তাহলে কোনোদিন এরকম হতে পারবো? আমি কি আর কোনোদিন ভালো কোনো প্রতিষ্ঠিত মানুষ হতে পারবো না? এই যে মনের মধ্যে তার আলোড়ন চলে, তার যে স্বপ্ন মনের মধ্যে, সেই স্বপ্নের মধ্যে কোথাও একটা তোলপাড় শুরু হয় এবং সে তার হারিয়ে যাওয়া নামকে খুঁজতে বারবার চলে যায় তার নিজের বাড়িতে, তার মায়ের কাছে, মায়ের মুখে তার নামটা শোনার জন্য। এবং ওই বাড়িরই মিসেস চৌধুরীর যিনি শাশুড়ি ছিলেন, সেই শাশুড়ি বয়স্কা মহিলা, তিনি যখন অসীমকে জিজ্ঞেস করেন যে সে কোথায় যায় পাড়ার ছেলের সাইকেলটা নিয়ে প্রায় দিনই, তখন সে জানায় সে মায়ের কাছে যায় মাকে দেখতে এবং সেই সঙ্গে তার হারিয়ে যাওয়া নামটা মায়ের মুখে বারবার উচ্চারিত হবে এবং সেটা শুনতে। একথা শোনার পর ওই ভদ্রমহিলার কিন্তু মনের মধ্যে দুঃখ হয়, তিনি বুঝতে পারেন অসীমের মনের কষ্টের কথা এবং এই যে ভদ্রমহিলা, তিনি তার প্রিয় সন্তানকে হারিয়েছেন, তাই তিনি বুঝতে পারছেন যে অসীম নামটা তার কাছে কত প্রিয় এবং সেই কারণেই তিনি ওই অসীম চক্রবর্তীর মধ্যে নিজের সন্তান অসীম চৌধুরীকে খুঁজে পেতে তিনি বলেন যে ঠিক আছে, বাড়িতে যখন কেউ থাকবে না তখন তিনি ওই নামেই তাকে ডাকবেন। কিন্তু বাড়িতে কেউ থাকবে না কথা বলারও একটা অর্থ আছে, কারণ তিনি বাড়ির অন্যান্য সদস্যদের আঘাত দিতে চান না, যাতে করে কেউ মনে করেন যে বৃদ্ধা বোধ হয় তার সন্তানকে ভুলে গিয়েছেন। এই অসীমকে নিয়েই বোধ হয় তিনি তার সন্তানের সেই শূন্যতা ভুলতে চাইছেন বা তারা অন্য কোনো কারণে যাতে আঘাত না পায়, সেই কারণেই সেই বৃদ্ধার এই একটা ভাবনা। এবং এরপরেই আমরা দেখেছি অসীম ওই বৃদ্ধার একটু নিকটবর্তী কাছাকাছি গিয়ে বসছে। অতএব আমরা বুঝতে পারি যে অসীমের মনের মধ্যেও একটা আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠছে এই বৃদ্ধার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং হয়তো তার মনের মধ্যে কোনো স্বপ্ন জেগে উঠছে ভবিষ্যৎ নিয়ে। আর বৃদ্ধাও বোধহয় তার শূন্য স্থানটা, যে সন্তানের যে স্থানটা, সেটা বোধহয়
এই অসীমকে দিতে চলেছেন। এরকম একটা পরিস্থিতিতে গল্পের শেষ হয়। এখন কথা হলো এই যে বিষয়টা, এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আসতে পারে। প্রথম কথা বলি, অসীম চক্রবর্তী কে? অসীম কে? এই প্রশ্নে তোমাকে কিন্তু বলতেই হবে শহীদ কলোনির বস্তিতে থাকা দরিদ্র বেকার ছেলে হচ্ছে অসীম। এবার তোমাকে প্রশ্ন করা হতে পারে যে অসীমের কেন পড়াশোনা হলো না। সেখানে তোমাকে বলতে হবে যে অসীমের বাবা মারা যাওয়ার পর সে যখন 7 থেকে 8-এ উঠতে পারিনি, ফেল করেছিল, তখন হাফ ফিশিপটা কাটা যায় এবং সেই টাকা তাকে হাফ টাকা তাকে দিতে হবে এবং সেই অর্থ সে জোগাড় করতে পারবে না, সেই কারণেই তার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল। এছাড়া প্রশ্ন হতে পারে যে তার কোথায় কাজ হয়েছিল, কত টাকা মাইনে সে পাবে বলা হয়েছিল, সেই মিসেস চৌধুরীর ফ্যামিলিতে কে কে ছিল, এরকম নানান প্রশ্ন কিন্তু তোমাদের হতে পারে। তার থেকেও বড় কথা যে যেটা অসীম চক্রবর্তীর যে আমরা অসীম চক্রবর্তীকে যে প্রধান চরিত্র হিসেবে পেয়েছি, তার যে ক্যারেক্টারিস্টিক বা চরিত্র হিসাবে যদি তোমাদের প্রশ্ন আসে, তাহলে কিন্তু কয়েকটা বিশেষণ তার সম্পর্কে অ্যাপ্লাই করবে। যেমন অভিমানী, সে স্বপ্ন দেখতে ভালোবাসে, সে ধৈর্যশীল, সে বুদ্ধিমান। কিন্তু শুধু এই শব্দগুলো লিখে আসলে 3 মার্কসে কিন্তু ফুল মার্কসটা তোমরা পাবে না। তার জন্য তোমাদের মনে রাখতে হবে অভিমানী বলার সঙ্গে সঙ্গে তাকে মায়ের কথা, মা যে কাজ নিতে বলেছিল সেই কথা শুনেই সে কাজটা নিয়েছিল, এই কথার এক্সাম্পল দিতে হবে। সে স্বপ্ন দেখতে ভালোবাসে, এটা আমরা বুঝতে পারি মিসেস চৌধুরীর কাছে সে পড়ার ইচ্ছা প্রকাশ করে, এবং সে অসীম চৌধুরীর সমস্ত প্রতিষ্ঠিত যে চিহ্নগুলো সেগুলো দেখে নিজের মনের মধ্যে একটা দুঃখ প্রকাশ করে, কষ্ট যন্ত্রণা পায়, সেটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারি। ধৈর্যশীল, নাম বদল হওয়া সত্ত্বেও কিন্তু ধৈর্য ধরে সে কাজটা করে শুধুমাত্র তার পরিবারের সচ্ছলতা বজায় রাখবার জন্য। সে বুদ্ধিমান, কেন আমরা মনে করব বুদ্ধিমান? কখন কোন কাজটা করতে হয় সে কিন্তু বোঝে, সে কিন্তু রাগের মাথায় বা ধৈর্য হারিয়ে কখনো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। বিষ্ণু কাকার ব্যবহার, বিষ্ণু কাকার এই কাজ দেওয়াটা সে মেনে নিতে পারেনি। সে চেয়েছিল বিষ্ণু কাকা একটু সম্মানজনক কাজ তাকে দেবে, কিন্তু তিনি দেননি। তবুও বিষ্ণু কাকার সাথে সে কোনো খারাপ ব্যবহার করেনি, তার দেওয়া কাজ নিয়েছে। মিসেস চৌধুরী তার নাম বদলেছে, সে কোনো তর্ক বিতর্কে জড়ায়নি। সে কিন্তু জানে যে তার কখন কোন কাজটা করা উচিত, কোন কাজটা করা উচিত নয়, এবং সেই বাড়িতে সঠিকভাবে থাকা, ঠিকঠাকভাবে কাজকর্ম করা, এই সমস্ত কিছু কিন্তু অসীমের বুদ্ধিমত্তারই পরিচয়। তাহলে এভাবে যদি তোমরা চরিত্র লিখে আসো তাহলে কিন্তু ফুল মার্কস পাবে। এবার বলবো মিসেস চৌধুরীর বাড়ির যে নিপাদীপা, যে 2 মেয়ে, সেই নিপাদীপার সম্পর্কেও কিন্তু ছোট প্রশ্ন হয়ে যেতে পারে, 2 মার্কসের প্রশ্ন, যে নিপাদীপা কী করে, তারা স্কুলে পড়ে, কে কোন ক্লাসে পড়ে, তারা গান শেখে, এই সমস্ত বিষয়টা কিন্তু তোমাদের লার্ন করতে হবে। কাজে যে কোনো লাইন তুলে প্রশ্ন হলে যাতে তোমরা ভালোভাবে লিখে আসতে পারো, তার জন্য কিন্তু খুঁটিয়ে টেক্সটটা পড়তে হবে। আর অবশ্যই এই বিষয়গুলোর ওপর মাথায় রাখবে যে কোথা থেকে প্রশ্ন হতে পারে। চলে যাব আমরা এ পর্যায়ের দ্বিতীয় ইম্পর্টেন্ট স্টোরি, অসহযোগী, মানিক বন্দ্যোপাধ্যায় রচিত। মনে রাখবে মূল গ্রন্থ লাজুকলতা। মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু লেখকের ছদ্মনাম, তার আসল নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। বিখ্যাত রচনা পদ্মা নদীর মাঝি, এটুকু মনে রাখলে আশা করা যায় তোমার আর কোনো লেখক পরিচিতি পড়তে লাগবে না। এখানকার প্রধান চরিত্র হিসাবে আমরা পেয়েছি রমেনকে, সহযোগী চরিত্র হচ্ছে হর্ষনাথ, যে রমেনের বাবা। হর্ষনাথ কে ছিলেন? হর্ষনাথ ছিলেন ধনেশগঞ্জের একজন মস্ত আড়তদার। তার আড়তে প্রচুর খাদ্য সামগ্রী সে মজুত করে রাখতো, কিন্তু যে প্রেক্ষাপটে গল্পটা লেখা হয়েছে সেটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বা বিশ্বযুদ্ধোত্তর যে পরিস্থিতি আমাদের পশ্চিমবঙ্গ বা তথা ভারতবর্ষে, সেই সময়কার একটা চিত্র। কিন্তু এখানে আমরা দেখেছি যে চিত্রটা তুলে ধরা হয়েছে, লেখক যে চিত্র তুলে ধরেছেন, সেখানে হর্ষনাথ হচ্ছে সেই পরিস্থিতিতে, মানে সেই দুর্ভিক্ষের পরিস্থিতির সুযোগ নিয়ে একদল কালো ব্যবসায়ী বা কালোবাজারি করা একদল ব্যবসায়ী নিজেদের মুনাফা লাভের জন্য সাধারণ মানুষকে বঞ্চিত করে গুদামজাত করে রাখত সমস্ত মালপত্র, এবং যখন প্রচুর দামে সেই জিনিসপত্র ভীষণ চাহিদার সময় সেগুলো বিক্রি করত, এতে তাদের প্রচুর মুনাফা হতো। এই অসৎ ব্যবসায়ীদের একটা ব্যবসার দিক তুলে ধরেছেন, সেই সঙ্গে তুলে ধরেছেন তৎকালীন সামাজিক প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি রমেনের মতো যুব সমাজকে, যারা সমাজকে, সমাজের মানুষকে, আমাদের স্বদেশকে ভালোবেসে সেই স্বদেশের জন্য নানান রকম কাজ করেছে,
করেছে। আমরা পেয়েছি সূর্যপদর মতো শিক্ষককে, যারা সেই রকম রমেনের মতো ছাত্র গড়ে তুলতে প্রচুর কাজ করেছে এবং সমাজের জন্য তাদের যে অবদান সেটা তুলে ধরেছেন লেখক। সেই সঙ্গে আমরা পেয়েছি অনাথবাবুকে, যিনি এই ধরনের যুব সমাজকে কাজে উৎসাহ দিয়ে গেছেন সারা সমস্ত সময়, এবং সেই কালোবাজারি করা মানুষগুলোর কাছে শত্রু হয়ে বেঁচে থেকেছে, তাদের নানান সময় নানান রকম বিপদে ফেলেছে এই মানুষগুলো। আর সেই সঙ্গেই কিন্তু লেখক তুলে ধরেছেন তৎকালীন সময়ের শাসন ব্যবস্থার একটা ছোট্ট উদাহরণ দিয়ে সেই সময়কার পরিস্থিতিটা কি না, ম্যাজিস্ট্রেটকে চটালে অসুবিধা আছে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটরাও যে ওই কালোবাজারি করা মানুষগুলোকে সাহায্য করতো, মানে উচ্চতলার শাসকরা, সেটাও কিন্তু লেখক এই গল্পের মধ্যে দিয়ে তুলে ধরেছে। তাহলে একটা গল্পের মধ্যে কতগুলো চিত্র লেখক তুলে ধরেছেন সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা মূল গল্পে একটুখানি চোখ বুলিয়ে নিই। সেটা কি, ধনেশগঞ্জের মস্ত আড়তদার হচ্ছে হর্ষনাথ। সে তার ছেলে রমেনকে নিয়ে অত্যন্ত বিরক্ত হচ্ছিল, কারণ রমেন অত্যন্ত ডানপিটে ছিল। সে আজ একে মারে তো কাল ওকে মারে, নানান রকম কাণ্ড ঘটিয়ে বেড়ায়, প্রায়শই তার জন্য তাকে কোর্টে দৌড়াতে হয়। কিন্তু একবার সে এমন কাজ করলো যে যার জন্য হর্ষনাথ অত্যন্ত ভয় পেয়ে গেল। সেটা কি, সে ম্যাজিস্ট্রেটের ছেলে, মিস্টার বসু নামটা আছে, এটা মাথায় রাখবে, ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মেরে একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে দেয়, যার ফলে হর্ষনাথ বাধ্য হয়ে তার ওই ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর জন্য প্রচুর বাড়ির জন্য প্রচুর ভেট নিয়ে তার বাড়িতে উপস্থিত হয়, শুধুমাত্র ওই মার খাওয়া ছেলেটার জন্যই 200 টাকার উপহার নিয়ে যায়। এছাড়া প্রচুর উপহার নিয়ে যায়। মিসেস চৌধুরীর পায়ের তলায় লুটিয়ে পড়ে অনুনয় বিনয় করে এবং বলে যে রমেন কোথায় চলে গেছে, ফিরে আসলে তাকে চাপকে লাল করে দেবে। কিন্তু সেই সঙ্গে সে প্রচণ্ড চালাকি করে রমেনকে ওই রাত্রেই পাঠিয়ে দেয় তার ভগ্নিপতি সূর্যপদর বাড়িতে কলকাতায়। সূর্যপদ একজন সাধারণ স্কুল মাস্টার। এই স্কুল মাস্টার সম্পর্কে এই হর্ষনাথ এবং তার স্ত্রীর মধ্যে একটা কথোপকথন হয়েছিল, সেটাও কিন্তু লক্ষণীয়। হর্ষনাথের স্ত্রী বলেছে যে এই সূর্যপদরা ছেলেদের বিগড়ে দেবে না তো, মানে তারা শুনেছে যে এরা ডাকাত, এই ধরনের কথাবার্তা। তোমরা জানো যে সেই স্বদেশী সময়ে আমরা জানি এই যে বাড়ির মহিলারা যারা খুব একটা বাইরের কথা জানতো না, তাদেরকে কিন্তু ভুল বোঝানো হতো। সাধারণ মানুষ যারা কম জানে, কম বোঝে, তারা কিন্তু অনেকেই জানতো স্বদেশীরা আসলে ডাকাত। স্বদেশপ্রেমী যে মানুষগুলো ভারতবর্ষের স্বাধীন করার কাজ করছিল, তারা কিন্তু আসলে ডাকাত। তারা ইংরেজদের তাড়ানোর জন্য নয়, তারা ইংরেজদের বিভিন্ন জায়গা থেকে ডাকাতি করছিল, টাকা লুট করছিল, এটাই ছড়ানো হয়েছিল। যাই হোক, সেই সঙ্গে আমরা দেখতে পেয়েছি গল্পে যে সূর্যপদ কিছু শর্ত দিয়েছে হর্ষনাথকে। সেই শর্ত মেনে নিয়ে সে যদি ছেলে রাখতে পারে, তাহলে রাখার পর সে ছেলেকে মানুষ করে দেবে। এরপরে আমরা দেখি 1 বছর পর পুজোর ছুটিতে রমেন যখন হর্ষনাথের কাছে বাড়িতে ফিরে আসে, তখন তার মধ্যে আমূল পরিবর্তন ঘটে যায়। কি ধরনের পরিবর্তন? সে উস্কো খুস্কো চুল আর নেই, সে পরিপাটি করে আঁচড়ানো, তার জামা কাপড় প্রচণ্ড সস্তা দামের হলেও অত্যন্ত ভদ্রজনক, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কাদা মাটি ধুলো মাটি মাখা সেই রমেনকে আর দেখা যায় না। রমেন এখনও বাইরে যায়, কিন্তু এখন নির্দিষ্ট সময় আবার বাড়ি ফিরে আসে, তার নামে কোনো নালিশ আর শুনতে হয় না। এই যে পরিবর্তনটা সূর্যপদ করে দিয়েছে, তার জন্য হর্ষনাথ খুব খুশি হয়। কিন্তু কিছুদিনের মধ্যেই হর্ষনাথের আবার একটা সমস্যা তৈরি হয় রমেনকে নিয়ে, কারণ সে দেখে রমেন প্রচুর ছেলেপিলে বা দুর্ভিক্ষের মানুষকে, কাঙালিকে জড়ো করে তার বাড়ির যে রান্নাঘরের জিনিসপত্র ছিল, খাবার দাবার, সেগুলো দিয়ে খাওয়াচ্ছে। এটা দেখেই তাই সে কিন্তু প্রমাদগণে সে বুঝতে পারে যে রমেন বোধহয় তার অনেক বড় ক্ষতি করে দেবে, ব্যবসার ক্ষতি করে দেবে। সে রমেনকে শাসিয়ে দেয় এবং সেই গুদামের বাড়ির যে ভাড়ার ঘর, তার চাবি নিজের কাছে রাখে, তার স্ত্রীকেও বুঝিয়ে দেয় কাজটা করা যাবে না। এরপর আমরা দেখি রমেন হঠাৎ কিছুদিনের জন্য নিরুদ্দেশ হয়ে গেছে এবং সে যখন ফিরে আসে, তার চোখের দিকে তাকিয়ে কিন্তু আমরা দেখেছি হর্ষনাথ অত্যন্ত ভয় পেয়েছে, কারণ সেই চোখের মধ্যে সাহস ছিল, সেই চোখের মধ্যে এমন একটা কিছু ছিল, এমন একটা তেজ ছিল, যে চোখ কিন্তু হর্ষনাথকে অত্যন্ত ভীত করেছে। কারণ সেই চোখের মধ্যে সব থেকে বেশি যেটা ছিল, সেটা ছিল সততার আগুন, যেটা হর্ষনাথ দেখে ভয় পেয়েছে। আমরা দেখেছি, আমরা সব সময় জানি, ইতিহাস থেকে জানি যে সব সময় সতের কাছে অসৎ পরাজিত হয় এবং সৎ যখন মাথা তুলে দাঁড়ায়, তখন অসৎ কিন্তু ভয় পেতে বাধ্য। এখানেও কিন্তু হর্ষনাথ তার ছেলেকে ভয় পেয়েছে। তারপরেই আমরা দেখেছি হর্ষনাথকে রমেন অনুরোধ করেছে যে সমস্ত কিছু 1 টাকা লাভ রেখে সে যেন বিক্রি করে দেয় চাল, কিন্তু রমেনের এই কথা একেবারে উড়িয়ে দেয়। সে রমেন ব্যবসা বোঝে না, এটা বুঝিয়ে রমেনকে পাঠিয়ে দেয় ওখান থেকে, সরিয়ে দেয় ওখান থেকে, এবং রমেনকে বাচ্চা ছেলে ভেবে হর্ষনাথ ভীষণ ভুল করে। কিন্তু এরপরেই দেখা যায় হর্ষনাথ যখন নিজের ব্যবসার কাজে অন্যত্র যায়, তখন রমেন কী করে, তারই আরও অনেক বন্ধু বান্ধব জোগাড় করে সে স্থানীয় থানায় বলে আসে যে তার বাবা চাল বিলিয়ে দেবে, এবং এই বিষয়ে কতগুলো যে
বিজ্ঞাপন সেগুলো বিভিন্ন জায়গায় লাগিয়ে দেয়। এরপরে কি হয় যে পরদিন সে তার বাবারই দুনলা বন্দুক নিয়ে সেই আড়তের সমস্ত লোকজনকে, কর্মচারী যারা ছিল তাদের ভয় দেখিয়ে তাদের এক জায়গায় বসিয়ে সমস্ত চাল, সারাদিন ধরে চাল ডাল সমস্ত কিছু, তেল সমস্ত কিছু বিলিয়ে দেয় ওই দুর্ভিক্ষ পীড়িত মানুষদের মধ্যে, এবং সেই কাজে তাকে সহায়তা করে ওইখানকারই থানার পুলিশেরা। এই যে কাজটা আমরা করতে দেখি, এরপর ধনেশ আড়তের ফিরে আসে আমাদের এই যে প্রধান চরিত্রের বাবা আর কি, হর্ষনাথ। সে আর কিছু বলতে পারে না, তার মুখ থেকে কথা হারিয়ে যায়, সে মাটিতে বসে পড়ে। এখানেই আমরা গল্পের শেষ পাই। এই যে গল্পটা তোমরা পাচ্ছ, এই গল্পের মধ্যে থেকে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন হতে পারে, যে কোনো প্রশ্ন হতে পারে। হর্ষনাথ কেন তাকে সূর্যপদের কাছে পাঠিয়ে দিয়েছিল রমেনকে, রমেনের মধ্যে কী ধরনের পরিবর্তন হয়েছিল, সূর্যপদ কোন প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল হর্ষনাথকে দিয়ে। সে বলেছিল যে যতক্ষণ না হর্ষনাথ তাকে বাড়িতে পাঠাবে ততক্ষণ ছেলের সাথে সে দেখা করতে পারবে না, 1 বছরের মধ্যে দেখা করতে পারবে না। এমনকি যে টাকা হর্ষনাথ রমেনের খরচা হিসাবে দেবে সেটা সরাসরি সূর্যপদকে দিতে হবে, রমেনের হাত দিয়ে দেওয়া যাবে না। এই যে বিষয়টা, এবং কত টাকা দিয়েছিল মানে চেয়েছিল, সেটাও কিন্তু তোমাদের লিখতে হবে। এগুলো সমস্ত বই থেকে ইনফরমেশন সঠিকভাবে কালেক্ট করে তবে কিন্তু এক্সাম হলে যাবে। আচ্ছা, এরপরে তোমরা দেখবে সূর্যপদ চরিত্র যদি আসে তোমাদের, ওখানে কিন্তু একটা বিষয় ইম্পর্টেন্ট। সূর্যপদ শিক্ষিত সমাজের প্রতিনিধি, সূর্যপদ সৎ, সূর্যপদ কর্তব্যনিষ্ঠ। কেন কর্তব্যনিষ্ঠ? সে কিন্তু রমেনের পরিবর্তন করতে একেবারে রাজি হয়েছে এবং সেই কাজটা সঠিকভাবে করেছে। সেটা আমার কাছে সৎ কাকে বলে এবং তোমার কাছে সততার নিদর্শন কি, দুটো তো একরকম হবে না। আমি আমার মতো ভদ্র সভ্য তৈরি করেছি, সেটা হর্ষনাথের মানে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, কিন্তু সূর্যপদ তার কাছে কিন্তু অনেস্ট ছিল। এরপরে আমরা দেখেছি সে দূরদর্শী। কেন দূরদর্শী? সে বুঝতো যে যদি এই হর্ষনাথের সাথে রমেন দেখা সাক্ষাৎ করতো বা রমেন বাড়িতে যাতায়াত করতো 1 বছরের মধ্যে, তাহলে কিন্তু এই আমূল পরিবর্তন তার মধ্যে সে করতে পারতো না। আমরা জানি পরিবেশ পরিস্থিতি থেকে যখন মানুষকে দূরে সরানো যায়, তখনই কিন্তু সেই পরিবেশ পরিস্থিতির যে আবহাওয়া পরিবেশ, সেটা থেকে তাকে সরিয়ে নেওয়া যায়। এক্ষেত্রে রমেনের ব্যাপারটাও তাই হয়েছিল। রমেনকে পরিবর্তন করার জন্য সেই পরিবেশ থেকে সরানো হয়েছিল। এটা সব থেকে বড় কাজ, বড় দূরদর্শিতার পরিচয়। আচ্ছা, এখানে আমরা আরেকটা কথা বলবো, রমেনের চরিত্র। রমেনের চরিত্রে আমরা শুনেছি হর্ষনাথ বলেছে সে ডান পিটে ছিল, কিন্তু তার কোনো উদাহরণ একমাত্র ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর ছেলেকে মারা ছাড়া আমরা পাইনি। কিন্তু কি কারণে মারতো, কি কথার পরিপ্রেক্ষিতে মারতো, সেটা আমরা জানি না। কাজে হর্ষনাথের ছেলে রমেন খুব খারাপ ছিল, বদমাইশ ছিল, এটা আমরা কখনো বলবো না। আমরা ডান পিটা শব্দটা ব্যবহার করবো, কিন্তু আর কোনো শব্দ ব্যবহার করবো না। আচ্ছা, এছাড়া আমরা কি বলবো, সে বুদ্ধিমান ছিল। বুদ্ধিমান কেন ছিল সেটা তো তোমরা জানো, যে কিভাবে সে তার বাবার সমস্ত গুদামের জিনিসপত্র বিলিয়ে দিতে সক্ষম হয়েছিল। আচ্ছা, সে সাহসী ছিল। সাহসী এই জন্যই বলবো, আরতের অত বড় অতগুলো কর্মচারী, বাবা, সকলের বিরুদ্ধে একা দাঁড়িয়ে সে লড়াই চালিয়েছে সাধারণ মানুষের জন্য। সে স্বদেশ প্রেমী ছিল, সেটাও তোমরা বুঝতে পারছো। বারবার দুর্ভিক্ষ পীড়িত মানুষের জন্য কথা বলা, তাদের পাশে দাঁড়ানো, এটাই তো তার স্বদেশ প্রেম। এছাড়া সে মানবপ্রেমী ছিল। একই পর্যায়ের আনসার হবে প্রত্যেকটার ক্ষেত্রে, বলছি এক্সাম্পল তুলে কিন্তু তোমাদের কথা বলতে হবে। হর্ষনাথ চরিত্র যদি আমাদের আসে, হর্ষনাথ অত্যন্ত লোভী ছিল। সেটা বুঝতেই পারছো, যখন তার ছেলে তাকে 1 টাকা লাভ রেখে চাল বিক্রির কথা বলে, সে কিন্তু একেবারে লাভের খাতা দেখিয়ে দিয়েছে যে সে প্রচুর মুনাফা করে, সেই মুনাফা থেকে সে বঞ্চিত হতে চায় না। এরপর সে সুবিধাবাদী। কেন তাকে আমরা সুবিধাবাদী বলবো? ম্যাজিস্ট্রেট মিস্টার বসুর বাড়িতে ভেট নিয়ে যাওয়া, তাকে মিথ্যে কথা বলা তার স্ত্রীকে, এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমরা তার সুবিধাবাদী চরিত্রটা দেখতে পাই। সে অসৎ। কেন অসৎ? বুঝতেই পারছো, সেই দুর্ভিক্ষের বাজারে সে কিভাবে মুনাফা লাভ করছে, সে কোনো মানুষের কথা ভাবে না, এমনকি নিজের ছেলের ভালো, নিজের ছেলের মানসিক শান্তিটুকুও সে চায় না। সে নির্বোধ। কেন নির্বোধ? সে নিজের সন্তানকে পর্যন্ত বুঝতে পারেনি, কখন তার সন্তান কি করতে পারে সেটা জানতে পারেনি, এই জন্যই সে নির্বোধ। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় আসবো, সেটা হচ্ছে অসহযোগী গল্পের কিন্তু নামকরণ ইম্পর্টেন্ট। কেন? অসহযোগী শব্দটার মধ্যে আমরা কি পাচ্ছি? অসহযোগী মানে সহযোগিতা না করা। অসহযোগী নামকরণ কিভাবে সার্থক হয়ে উঠেছে? আমরা এখানে দেখেছি দুটো ক্যারেক্টার আছে, যেটা হর্ষনাথ এবং রমেন। রমেনের যে কার্যকারিতা এবং হর্ষনাথের যে কার্যকারিতা দুটো ভিন্ন। একজন হচ্ছে মুনাফালোভী, অসৎ, আর একজন হচ্ছে অত্যন্ত সৎ, মানবপ্রেমী, মানব দরদী বা স্বদেশপ্রেমী। কিন্তু দুজনের যে কাজকর্ম, সেই কর্মে দুজন দুজনকে সহায়তা করেনি, অর্থাৎ সহযোগী হয়ে ওঠেনি। কাজে সেদিক থেকে বলতে গেলে রমেন হর্ষনাথের কাজে অসহযোগিতা করেছে, আবার হর্ষনাথ রমেনের কাজে অসহযোগিতা করেছে। কাজে গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত অসহযোগিতাই হচ্ছে মূল বিষয়। কাজে নামকরণ সম্পূর্ণভাবে সার্থক, অসহযোগী।
আচ্ছা, এভাবে বিষয়টা লিখে আসবে। আর কোথা থেকে না প্রশ্ন আসতে পারে সেটা বললে কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। কিভাবে চাল বিলি করা হলো, রমেন কীরকম পরিবর্তিত হয়ে এসেছিল, রমেনের বাবার সাথে যে সমস্যাগুলো হয়েছিল বারে বারে, বিভিন্ন উক্তি তুলে, বিভিন্ন লাইন তুলে বিভিন্ন রকমের প্রশ্ন হতে পারে। তারপর সূর্যপদ কী ধরনের পরিবর্তন তার মধ্যে করে দিয়েছিল, সূর্যপদের সাথে হর্ষনাথের কী কী শর্ত হয়েছিল, রমেনের মা সূর্যপদ সম্পর্কে কী বলেছিল, সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের আসতে পারে। যাই হোক, এবার চলে যাব আমরা থার্ড ইম্পর্টেন্ট যে স্টোরিটা আছে, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায় রচিত গল্প নীল মানুষের কাহিনী। মূল গ্রন্থ তোমরা সবাই জানো, নীল মানুষ। এক্ষেত্রে বলে রাখি, সুনীল গঙ্গোপাধ্যায় সম্পর্কে একটু জানবে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম আছে 3টে, নীল লোহিত, নীল উপাধ্যায় এবং সনাতন পাঠক। কিন্তু যদি তোমাদের একটা ছদ্মনাম লিখতে বলা হয় বা বলা হয় ছদ্মনাম কি, তাহলে কিন্তু নীল লোহিত লিখলেই চলবে, আর মানে অনেকগুলো না লিখলেও চলবে। কিন্তু তোমরা যদি যদি তোমাদের বলে ছদ্মনাম কি, তাহলে তোমাদের 3টেই লিখতে হবে। কিন্তু যদি বলে একটা ছদ্মনাম, তাহলে অবশ্যই নীল লোহিতটা লিখবে। আচ্ছা, এবার আর একটা উল্লেখযোগ্য কথা বলবো, তা গোয়েন্দা সিরিজ যে কাকাবাবু, বিখ্যাত গোয়েন্দা সিরিজ কাকাবাবু, সেটা কিন্তু এই সুনীল গঙ্গোপাধ্যায়ের রচনা। সেটাও কিন্তু তোমরা অবশ্যই পড়ে যেতে ভুলবে না। এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে নীল মানুষের কাহিনীর মূল বিষয়। নীল মানুষের কাহিনীর মধ্যে আমরা দেখছি প্রধান চরিত্র রণজয় ওরফে নীল মানুষকে। এই রণজয় একজন সাধারণ ছেলে, যে কলেজে পড়তো। চিত্রার সাথে তার বিয়ের কথা হয়েছিল, যে গ্রামটা আছে, গ্রামটার নাম এই মুহূর্তে আমার মনে পড়ছে না, একটু দেখে নেবে, সেই নিশানপুর গ্রাম। নিশানপুর গ্রামের চিত্রার সাথে তার বিয়ের কথা স্থির হয়েছিল, কিন্তু হঠাৎই সে নিরুদ্দেশ হয়ে যায়, মানুষজন জানে না সে কোথায় গেছে। কিন্তু একসময় সে ফিরে এসেছিল বাবার কাছে, যখন সে পরিবর্তিত হয়ে গেছে। কী ধরনের পরিবর্তন হয়েছিল তার মধ্যে, তার হাইট কত হয়েছিল, তার গায়ের রং কী হয়েছিল, সমস্ত ডেসক্রিপশন কিন্তু একেবারে লার্ন করবে, ডিটো লার্ন যাকে বলা হয়, সম্পূর্ণ লার্ন করবে। আচ্ছা, এই যে পরিবর্তিত রূপ, তার এই পরিবর্তিত রূপ, কণ্ঠস্বর, সমস্ত কিছু শুনে দেখে তার বাবা প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল, তাকে ভূত বা প্রেতাত্মা ভেবেছিল, তাকে দূর করে দিয়েছিল বাড়ি থেকে। সে আর কিন্তু সাধারণ মানুষের মধ্যে ফিরতে পারেনি। সেই নীল মানুষের এই যে পরিবর্তন, মানে রণজয় থেকে নীল মানুষ হয়ে ওঠার এই যে কাহিনী, তার কারণ কি না, ভিন গ্রহ থেকে কিছু প্রাণী এসেছিল, এসে তাকে ছুঁয়ে দিয়েছিল। এই ভিন গ্রহের প্রাণী সম্পর্কেও কিন্তু ব্যাখ্যা আসতে পারে। সেখানে তোমরা দেখবে একটা গোলাকার যন্ত্র ঘুরতে ঘুরতে নিচের দিকে আসতো, তার থেকে একটা দরজা খুলে যেত, টর্চের মতো একটা লাইট তারা তাদের সাথে থাকতো, সেই আলোটা যেখানে পড়তো সেটা পুরো পুড়িয়ে দিত, যে গাছের ওপর পড়তো সেই গাছটা ছাই হয়ে যেত। এই প্রাণীগুলোই তাকে ছুঁয়ে দিয়েছিল এবং তারা জলকে খুব ভয় পেত। এই সমস্ত বিষয়টা কিন্তু লার্ন করবে যারা প্রায়শই, যখন নীল মানুষের মধ্যে পরিবর্তন হয়ে যায়, চেহারা, গলার স্বর, সব কিছু, তখন কিন্তু বারবার নীল মানুষকে তারা তাদের গ্রহে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু নীল মানুষ রাজি হয়নি। কারণ নীল মানুষ প্রচণ্ডভাবে তার পৃথিবীকে ভালোবাসতো, তার পৃথিবীর মানুষগুলোকে ভালোবাসতো। সে পৃথিবীর মানুষের থেকে কোনো সুবিধা নিতে চায়নি, কিন্তু পৃথিবীর মানুষগুলোকে সুবিধা দেওয়ার জন্য তার পাশে দাঁড়িয়ে থাকতে চেয়েছে। সেই পৃথিবী ছেড়ে সে কখনো যেতে চায়নি। যাই হোক, এরপরে আমরা দেখেছি সেই নীল মানুষকে যখন নিশানপুর গ্রামের লোকেরা গরিলা, প্রেতাত্মা কিংবা বিভিন্ন রকম দৈত্য, বিভিন্ন রকম সন্দেহে মারতে তাড়া করেছে, তখন কিন্তু সে পালিয়ে গেছে। চিত্রাও তাকে চিনতে পারেনি, চিত্রার মা সম্ভবত তাকে চিনতে পেরেছিল, কিন্তু সেও ভাবতে পারেনি যে সেটাই রণজয় হতে পারে। শুধুমাত্র তার বীর মানে মুখের উচ্চারণে আমরা বুঝতে পেরেছিলাম যে সে হয়তো তাকে চিনতে পেরেছে। চিত্রার কাকাও পর্যন্ত বন্দুক নিয়ে বা লাঠি নিয়ে অন্যান্য মানুষদের সাথে ছুটে এসেছে। পাপু তাকে দেখতে পেরেছিল কোথায় না, তাদের বাড়ির পিছনের যে বাগানটা আছে, সেখানে একটা বড় জামরুল গাছ, সেই জামরুল গাছের আড়ালে নীল মানুষকে প্রথম আবিষ্কার করেছিল পাপু। এই ইনফরমেশনগুলো কিন্তু প্রথম যে কোনোভাবে আসতে পারে তোমাদের প্রশ্নে, অবশ্যই সেগুলো মাথায় রাখবে। এরপর যখন আমরা দেখি নীল মানুষ তারা খেয়েছে, তারা খেয়ে সে জঙ্গল পেরিয়ে, একটা জলা পেরিয়ে একেবারে আর একটা জঙ্গলের মধ্যে, বড় জঙ্গলের মধ্যে গিয়ে পড়েছে। সে প্রচণ্ড খিদের জ্বালায় কাতরেছে, কিন্তু তবুও সে খাবার পায়নি, কারণ সে জানতো যে সাধারণ একটা গ্রামের মধ্যে যখন সে ঢুকে পড়েছে জঙ্গল পেরিয়ে, তখন কিন্তু সে ওই গ্রামের মানুষগুলোর কাছ থেকে খাবার চেয়ে খেতে পারতো, কিন্তু পায়নি। সবাই রান্না করছে সন্ধেবেলা, কিন্তু সে জানে তাকে দেখে তারা ভয় পাবে, তাকে দেখে তারা তাড়িয়ে দিতে আসবে, সেই জন্য সে কোনো রকমভাবে কোনো খারাপ মুহূর্ত সৃষ্টি করতে চায়নি। সে গাছের লেবু ছিঁড়ে খেয়েছে, প্রচণ্ড টক লেগেছে। এরপর সে মুরগি দেখে, মনে মনে ভেবেছে যে ওই মুরগি যদি নিয়ে একটু ঝলসে খাওয়া যেত, চুরি করে যদি ঝলসে খাওয়া যেত, কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছে আমি চুরির কথা ভাবছি, আমি তো কদিন আগে রবীন্দ্রনাথের কবিতা মুখস্থ বলতে পারতাম।
তাহলে এই অসৎবৃত্তি আমার মধ্যে জাগছে কেন? অতএব আমরা পরিষ্কার বুঝতে পারছি রণজয়ের যে পরিবর্তন সম্পূর্ণভাবে বাহ্যিক পরিবর্তন, তার ভেতরকার যে মানুষ, যে সৎ মানুষ, সেটা কিন্তু কোনোভাবে মরে যায়নি, সেটা সম্পূর্ণভাবে বেঁচে ছিল। আর এখানেই নীল মানুষ বা রণজয়ের জীবনের সার্থকতা। এরপরে আমরা দেখেছি যে একটা বন্ধ বাড়ির দরজার তালা ভেঙে সে বাড়িতে ঢুকেছে, একটা কুকুরকে সে একেবারে বনবন করিয়ে মাথার ওপর ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে সেই কুকুরটাকে। তারপরে আমরা দেখেছি ওই বাড়িতে সে খিচুড়ি রান্না করে খেয়েছে এবং দুটো চোর সেই বাড়ির জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল। সেই বাড়িকে সেই ওই চোরের হাত থেকে রক্ষা করেছে, জিনিসপত্র রক্ষা করেছে, চোর দুটোকে বেঁধে রেখে দিয়েছে ওই উঠোনের মধ্যে। এই যে ঘটনাগুলো, সমস্ত ঘটনা লার্ন করতে হবে। প্রথম চোরটাকে সে বেঁধে ফেলে রেখে দিয়েছিল, কিন্তু পরবর্তী চোরটার সাথে সে একটু মজা করেছে। কি ধরনের মজা করেছে সেটাও কিন্তু তোমাকে একটু বলতে হবে যে কি ধরনের মজা এই নীল মানুষ ওই চোরটার সাথে করেছিল। একজন চোরের নাম ছিল হেবো, আর একজন চোরের কোনো নাম এখানে আমরা গল্পে পাইনি, সেটাও কিন্তু তোমাদের এক মিনিট, সেটাও কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটা চোরের নাম কী ছিল। যাই হোক, এরপরে আমরা দেখেছি সেই যখন সে খিচুড়িটা খেয়েছে, খিচুড়ি খেয়ে চলে যাচ্ছে, সেই সময় একটা খাতা আর পেন্সিল জোগাড় করে সে ওই বাড়ির যে কর্তা বা ওই বাড়ির মানুষজন তাদের উদ্দেশ্যে একটা চিঠি লিখে যায় যে সে এ বাড়ির থেকে চাল ডাল নিয়ে খিচুড়ি খেয়েছে, কিন্তু সেই বাড়িতে জিনিসপত্রগুলোকে চোরের হাত থেকে রক্ষা করেছে। সে চোরের হাত থেকে রক্ষা করে সেই জিনিসপত্রগুলোকে চোরের হাত থেকে রক্ষা করেছে। কাজে এই চিঠিটা লিখে সে বুঝিয়ে দিতে চেয়েছে যে সে কিন্তু কখনোই ক্ষতিকারক নয়। তার পরিবর্তন হয়েছে ঠিকই, সে কিন্তু ভালো মানুষ হয়ে, নীল মানুষের পরিচয় নিয়ে তাদের মধ্যে বেঁচে থাকতে চায়। এটাই হচ্ছে তার শেষ মেসেজ। যাই হোক, এখান থেকে আমরা যদি প্রধান চরিত্র হিসাবে রণজয় ওরফে নীল মানুষের চরিত্র বিচার করি, তাহলে আমরা বলবো রণজয় সৎ। কেন সৎ তোমরা দেখতে পেয়েছো যে সে চুরি করতে গিয়ে ভয় পেয়েছে, সে যখন প্রচণ্ড শক্তি তার মধ্যে হয়ে উঠেছিল, কিন্তু তবুও সে সেই শক্তির অপব্যবহার সে করেনি। সে মানুষগুলোকে, তার প্রিয় মানুষগুলোকে মারধর করেনি, অন্যান্য মানুষের থেকে খাবার কিনে খায়নি। এই বিভিন্ন রকম বিষয় কিন্তু আমরা তার মধ্যে খুঁজে পেয়েছি। সে পৃথিবীকে বড় ভালোবেসেছে, তার প্রমাণও কিন্তু তোমাকে দিতে হবে। প্রত্যেকটা প্রমাণ, তো তুমি যে বিশেষণগুলো অ্যাপ্লাই করবে তার প্রত্যেকটা প্রমাণ কিন্তু তোমাকে রাখতে হবে এই বিষয়টার মধ্যে থেকে। আর প্রমাণের জন্য তোমাকে এক্সাম্পল তুলে তুলে দিতে হবে। আচ্ছা, এখানে আমরা কোন কোন চরিত্র পেয়েছি? রণজয় তো নীল মানুষ, ঠিক আছে। চিত্রাকে পেয়েছি, চিত্রার ভাই পাপু পেয়েছি, চিত্রার কাকাকে পেয়েছি, চিত্রার মায়ের সামান্য কথা পেয়েছি, আর রণজয়ের বাবার সামান্য কথা পেয়েছি, আর সে ভিন গ্রহের মানুষগুলোর কথা পেয়েছি। এই হচ্ছে আমাদের নীল মানুষের কাহিনী অংশ। এবার চলে যাব আমরা পরবর্তী গল্প, গন্ধটা খুব সন্দেহজনক। লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গন্ধটা খুব সন্দেহজনকের মূল গ্রন্থ হচ্ছে আনন্দমেলা শারদীয়া সংখ্যার প্রথম প্রকাশ। এর কোনো মূল গ্রন্থ আলাদা করে কিন্তু আমরা কোথাও পাইনি। আচ্ছা, এরপর আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আচ্ছা এক মিনিট, এই যে আমরা আগে নীল মানুষের কাহিনী বললাম, এটা কিন্তু একটা কল্প বিজ্ঞান নির্ভর গল্প, এটা মাথায় রাখবে। অনেক সময় আসে এটা কী ধরনের গল্প। আর এই গন্ধটা খুব সন্দেহজনক গল্পটাকে আমরা বলবো হাস্যরসাত্মক ভৌতিক গল্প, কারণ সম্পূর্ণভাবে ভৌতিক গল্পকে বলা যায় না। ভৌতিক গল্পে যে রোমাঞ্চ, যে সাংঘাতিক ভয়, সেটা কিন্তু আমরা এই গল্পে কোনো রকমভাবে দেখিনি, বরঞ্চ হাসির ছলে ভূতেদের পরিবেশন করা হয়েছে গল্পে। সেই কারণেই আমরা একে হাস্যরসাত্মক ভৌতিক গল্পের শ্রেণীতে ফেলবো। যাই হোক, এখানে আমরা প্রথমেই কি পেয়েছি না, দোমোহানি শহরের একটা বর্ণনা, যে শহরে মানুষ অত্যন্ত কম থাকতো, কালাজ্বর, তারপরে বিভিন্ন ম্যালেরিয়া, বিভিন্ন কারণে সেখানে মানুষ বাস করতে পারতো না, বহু মানুষ মারা যেত, এবং সেখানে ভূতেদের আড্ডা ছিল। ভূতেরা কারো ক্ষতি করতো না, সেই ভূতেরা মানুষের পাশে, মানুষের কাজে সাহায্য করতো। এভাবেই আমরা ভূতেদের পেয়েছি। তা সেই দোমোহানি শহরে আমাদের যে গল্পকথক, আজকের এই গল্পের গল্পকথক, তার দাদামশাইয়ের যে পরিবার, দিদিমা দাদামশাইয়ের যে পরিবার, তারা এসেছিলেন কর্মসূত্রে। আমরা দেখেছি গল্প কথকের যিনি দাদামশাই, তিনি মালগাড়ির গার্ড ছিলেন। এই সমস্ত বিষয় কিন্তু অবশ্যই পয়েন্টগুলো মাথায় রাখবে। মালগাড়ির গার্ড ছিলেন, কর্মসূত্রে যখন তিনি দোমোহানিতে আসেন তখন তাকে প্রায়শই কাজে বাইরে যেতে হতো, এবং তখন দিদিমাকে তার 9 ছেলে মেয়েকে নিয়ে একা কাটাতে হতো। 9 ছেলে মেয়ের মধ্যে আমরা দেখেছি 5 বোন আর 4 ভাই, মানে গল্পকথকের 5 মা মাসি আর হচ্ছে 4 মামা ছিল। এটা কিন্তু একটা
ছোট্ট পয়েন্ট যেটা তোমাদের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এখানে আমরা তারপরে কি দেখি, এই দোমোহানি শহরে যখনই তারা এসেছেন মানে কর্মসূত্রে, তখন এই ভদ্রমহিলাকে মানে দিদিমাকে, গল্পকথকের দিদিমাকে আমরা দেখেছি প্রায় স্টোর কিপার অক্ষয় সরকার, পালিত গিন্নি, নানান রকম কথা বলেছে, যেখানে মানুষজন ভালো না, দাদামশাই বা দিদিমা দুজনকেই বলেছে মানুষজন ভালো না, একটু সামনে থাকতে, বাচ্চাদের সামনে রাখতে, সাবধানে থাকতে। এই যে কথাগুলো তারা বারবার শুনেছে, তারা ভয় পেয়েছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে কি হয়েছে। অনেক পরে তারা বুঝতে পেরেছে, সেটা আমরা পরে আসছি। এরপরে আমরা দেখেছি যে তাদের বাড়িতে যে কাজ করতো সুখিয়া, সেই সুখিয়া গ্রামে গেছে, তার ভাসুরের অসুখ হয়েছিল ছুটিতে, এবং তখন কমলা নামক এক ঝি কাজ করবে বলে নিজেই তাদের বাড়িতে এসেছিল দিদিমার কাছে, এবং তাকে এসে কাজে রেখে দেয়। এবং পরবর্তীকালে জানা যায় এই কমলা আসলে সেই তারা, কে বলে না, পালিত গিন্নি এসেই বলে। এরপরে আমরা দেখেছি কমলার পরে আরও অনেকগুলো ঘটনা এখানে পরপর ঘটেছে, যে ঘটনাগুলো আলাদা আলাদা করে কিন্তু তোমাদের প্রশ্নে আসতে পারে। সেই ঘটনাগুলো কি, আমরা দেখেছি একটা ম্যাজিক শোর কথা আছে, এখানে প্রফেসর ভট্টাচার্য ম্যাজিক দেখিয়েছেন। প্রথম একটা ঘটনা কিন্তু এখানে উল্লেখ আছে, সেটা কি না, গল্পকথকের দাদামশাই ডুয়ার্স অঞ্চলে যখন মালগাড়িটা নিয়ে যাচ্ছিলেন, সেই সময় একটা ভৌতিক ঘটনা তার সাথে হয়েছিল। ঘটনাটা কি ছিল আমি এখন ব্যাখ্যা করছি না, শুধু জেনে রাখো যে যেখানে জঙ্গলের মধ্যে গাড়িটা থেমেছিল, সেখানে গাড়ি থেকে যখন দাদামশাই নেমেছিলেন ব্যাপারটা কি দেখার জন্য, তখন হঠাৎই তার সামনে দিয়ে গাড়িটা চলে যায়, এবং গার্ডের জায়গায় একটা ছেলে ওখানে বসে তাকে হাসতে হাসতে তার পাশ থেকে চলে যাচ্ছে গাড়িটা, সেটা দেখতে পায় দাদামশাই। এরকম একটা ভৌতিক ঘটনা হয়েছিল। এরপরে যে ম্যাজিক শো প্রফেসর ভট্টাচার্যের ম্যাজিক, সেখানেও কিন্তু আমরা নানান রকম ভৌতিক ঘটনা দেখতে পাই। এরপরে দেখেছি সিরাজউদ্দৌলার নাটকের অভিনয় হচ্ছে, ওখানে দোমোহানি শহরে বিভিন্ন রকম কিছু হতো। সেখানে ধর্মদাস যিনি পড়াতে আসতেন, তিনি লুৎফার ভূমিকায় অভিনয় করবেন, তাকে নিয়ে একটা ঘটনা হয়। সে জ্বরের জন্য অভিনয় করতে পারেনি, কিন্তু সেখানে অভিনয় করে দিয়ে গেছে ওরকমই কোনো এক ভূত। তারপর আমরা দেখেছি চা বাগানের টিমের সাথে যখন দোমোহানি টিমের ফুটবল ম্যাচ হয়েছে, সেখানেও কিন্তু একের পর এক ভূত খেলোয়াড় এসে সেই ম্যাচটাকে দোমোহানি টিমকে জিতিয়ে দেওয়ার প্রচেষ্টা করেছে, যদিও শেষ পর্যন্ত খেলাটা থেমে গেছে বা থামিয়ে দেওয়া হয়েছে। দোমোহানির টিম এবং যিনি রেফারি ছিলেন তারা থামিয়ে দিয়েছিল, ওই প্রচুর পরিমাণে খেলোয়াড় কোত্থেকে এসে পড়ছে সেই জন্য, সেই বিবাদে। এরপর আমরা দেখেছি দাদামশাইয়ের বাবার সাথে বাজারে যে মাছ কিনে ফেরার সময় একটা ঘটনা, সেই খলুই থেকে মাছ পড়ে যাওয়া এবং একজন মাছ তুলে দেয়, সেখানে একটা ভৌতিক ঘটনা। এবার আমরা ছোট্ট ছোট যে ঘটনাগুলো দেখেছি সেগুলো কি, ওই কমলাকে নিয়ে যে ঘটনা, কমলা একজন ভূত, সেও তো কাজের লোক হিসেবে এসেছিল, তার ঘটনাটা। তারপরে হরেন সমাদ্দারের বাড়িতে যে চিঠি পোস্ট করার সময়টা দাদামশাই দেখেছে, একটা ছেলেকে ডাক দিতে এসে চিঠি পোস্ট করে দেবে, তাকে দিয়ে চিঠি পাঠানো হচ্ছে। দাদামশাইয়ের বাবার রাত্রিবেলা তামাক খাওয়ার ইচ্ছা, এবং সেই তামাক সেজে দিয়েছে কোনো একটা ভূত। গল্পকথকের বড় মামার যে বাথরুমে যাওয়ার প্রসঙ্গ, এক ভূত তাকে ভূতের ভয় থেকে রক্ষা করেছে। কখনো বা আমরা দেখেছি দোমোহানিতে এই মামাদের সাথে খেলার সঙ্গী হয়েছে, বা মা এবং মাসিদের সাথে লুডো খেলার সঙ্গী হয়েছে এই ভূতেরা। এই প্রত্যেকটা ঘটনা ছোট থেকে বড় যে কোনো ঘটনা থেকে প্রশ্ন আসতে পারে, যে কোনো লাইন তুলে প্রশ্ন আসতে পারে, কাজে টেক্সট খুব ভালোভাবে পড়বে। আর যারা আমাদের পিডিএফ নোটস নিয়েছো তারা নিশ্চয়ই জানো প্রত্যেকটা লাইন তুলে কিভাবে, প্রত্যেকটা লাইন তুলে বলবো না, প্রত্যেকটা ঘটনাকে আমি কিভাবে প্রশ্নের আকারে রেখেছি। কারণ যে কোনো লাইন তুলেই প্রশ্ন আসুক না কেন, টেক্সটের সাথে তোমার যদি পরিচয় থাকে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের নোটস থেকে তোমরা আনসার খুঁজে পাবে, এবং তোমরা 90% কেন 100% আনসার লিখে আসতে সক্ষম হবে। আচ্ছা, এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে দোমোহানি শহরের বর্ণনা। প্রথমেই আমরা দেখেছি দোমোহানি শহরের একটা বর্ণনা আছে। দোমোহানি খুব ছোট্ট শহর, লোকজন কম, সেখানে ছোট ছোট লিচু গাছ আছে, বেটে বেটে লিচু গাছ, পাথরকুচি ছড়ানো রাস্তা, এই হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশের বর্ণনা। এরপর সেই লোকালয়ের যে বর্ণনা আমরা লেখকের কাছ থেকে পেয়েছি, সেটা কি, গল্পকথক যে বর্ণনা দিচ্ছেন আমাদের, সেটা কি, সেখানে আমরা দেখেছি একটা ছোট স্কুল ছিল যেখানে 8 পর্যন্ত পড়াশোনা করা যেত। সেখানে সাহেবদের একরকম কোয়ার্টার, সেখানে কর্মচারীদের একরকম কোয়ার্টার, বাঙালি কর্মচারী যারা ভারতীয় কর্মচারী তাদের জন্য একরকম কোয়ার্টার। সেখানে মানুষজন যারা থাকতো, কম সংখ্যক মানুষ, তারা অত্যন্ত আমোদে ছিল, মানে খুব আনন্দ করতে ভালোবাসতো। সেই জন্য তারা কখনো চড়ুইভাতি করতে পাহাড়ের নিচে গেছে, কখনো তিস্তা নদীর ধারে গেছে, কখনো বা দেখেছি আমরা বছরে 2বার
করে নাটক হতো, টিপু সুলতানের নাটক বা অন্যান্য বিভিন্ন নাটক আমরা দেখেছি তার অভিনয় করেছে, এই সমস্ত বিষয়গুলো থেকেও প্রশ্ন আসতে পারে। এছাড়া দোমোহানিতে লোকজন কম থাকার একটা কারণ আমরা দেখেছি, জায়গাটা অত্যন্ত ছোট, অনুন্নত জায়গা, সেখানে শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো না, একটা 8 পর্যন্ত পড়ার স্কুল আছে, কাজে সেখানে মানুষজন যে খুব দায়ে না পড়ে মানে দায়ে পড়ে থাকবে তাছাড়া থাকবে না সেটা বোঝাই যাচ্ছে। এছাড়া যারা অকারণে আসে তারা কিন্তু বেশি দিন থাকে না, কারণ ওখানে ম্যালেরিয়া, কালাজ্বরের প্রচণ্ড প্রকোপ আর প্রচুর মানুষ মারা গেছে, যার কারণেই হয়তো সেখানে ভূতেদের বাস। এই সমস্ত ঘটনার দিকে কিন্তু নজর রাখবে। আর এখানে দাদামশাইয়ের বাবার যে কমেডি, মানে যে আলাদা করে যে একটা হাস্যরস, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেটা কি না, দাদামশাইয়ের বাবা যখনই এই গল্পে প্রবেশ করেছে চরিত্র হিসাবে, তখন থেকেই আমরা দেখেছি স্টেশন থেকে শুরু করে একেবারে বাড়ি পর্যন্ত সর্বদা তার মুখে একটাই কথা, গন্ধটা খুব সন্দেহজনক। তিনি অত্যন্ত সাত্ত্বিক বামুন ছিলেন, সেই কারণে তিনি যেহেতু ধর্মকর্মের নাম, রাম নাম, হরির নাম, বিষ্ণুর নাম জপ করতেন, তাই ভূতেরা তাকে ভয় পেত, তার ধারে কাছে তারা আসতো না খুব একটা। কিন্তু তিনি যেহেতু ওই ঐশ্বরিক একটা ব্যাপার মনের মধ্যে রাখতেন, সেই জন্যই সম্ভবত তিনি বোধহয় কিছু একটা বুঝতে পারতেন। এটা একটা বিশ্বাস, মানে লোক বিশ্বাস যাকে বলা যায়, যে তিনি একটা অনুভব করতেন যেখানে একটা আলাদা কিছু আসতে গন্ধ তিনি পাচ্ছেন, ভূতেদের অস্তিত্বকে অনুভব করছেন। সেই ব্যাপারটাও কিন্তু একটু হাস্যকর। এবং শেষ মুহূর্তে যে ঘটনাটা তার সাথে ঘটেছে সেটাও আমরা দেখেছি, ভূতেদের মজা, ভূতেদের যে হাসি ব্যঙ্গ, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি। ভূতেদের ব্যঙ্গ কিন্তু আমরা দুবার লক্ষ্য করেছি, এটা আর একটা হচ্ছে বড় মামাকে নিয়ে, যে বড় মামা যখন ভূতের ভয় বলেছে তখন হেসে পালিয়ে যাওয়া। আচ্ছা, এরপর আমরা চলে আসবো এ পর্যায়ে পরবর্তী। আচ্ছা, আর একটা কথা, এখানে কিন্তু চরিত্রর ওপর খুব একটা প্রশ্ন আসার কথা নয়, তো আমাকে অনেকে প্রশ্নটা দিয়েছে যে ভূতেদের চরিত্র ওভাবে আসে না, কিন্তু যদি আসে তাও আমি বলছি যে এখানকার ভূতেদেরও একটা নির্দিষ্ট চরিত্র ছিল। তারা কখনো মানুষের ক্ষতি করতো না, তারা শুধুমাত্র মানুষকে সাহায্য করার জন্য, মানুষের পরিবারের একজন হয়ে থাকার জন্য তাদের পাশে এসে দাঁড়াতো, সর্বদা আমরা দেখেছি তাদেরকে সাহায্য করতে। এবং এই ভূতেদের মধ্যে মজা করারও একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি। সেটা কি, সেটাও এক্সাম্পল দিয়ে তোমাকে বোঝাতে হবে। যাই হোক, চলে যাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বামাতে। বামার মূল গ্রন্থ তাল নবমী, এটা কিন্তু আমার মক টেস্টে এসেছিল এবং তোমরা অনেকেই ভুল লিখেছিলে, কাজেই তোমরা একটু খেয়াল করো। তাল নবমী আর বিখ্যাত রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। বামা এই গল্পের প্রধান চরিত্র, গল্পকথক এবং বামার ঘটনা। এখানে আমরা যে গল্পটা পাচ্ছি সেটা হচ্ছে গল্পকথক বৃদ্ধ বয়সে তার একটা অভিজ্ঞতার গল্প লিখছেন। সেই অভিজ্ঞতাটা যে কি, সেটাই আমরা গল্প আকারে এখানে পেয়েছি। তার যখন 22 থেকে 24 বছর বয়স ছিল, তিনি তখন চুঁচুড়ার শচীশ কবিরাজের কাছে একটা কাজ করতেন। কি কাজ না, শচীশ কবিরাজ বিভিন্ন রকম মাদুলি, ওষুধপত্র বিক্রি করার কাজ করতেন, এবং তারই কাজ, তার হয়েই এইসব কাজ করে বেড়াতেন কে না, আমাদের গল্পকথক। তার যে পোশাক আশাক ছিল সাত্ত্বিক বামুনের মতো, একটা ক্যাম্পাসের ঝোলা ছিল, এই সমস্ত বর্ণনাগুলো কিন্তু লার্ন করবে, প্রশ্ন আসতে পারে। যাই হোক, এই শচীশ কবিরাজের শ্বশুর বাড়ি ছিল, মানে তার স্ত্রীর বাপের বাড়ি যাকে বলে, শ্বশুর বাড়ি ছিল কোথায় না, বর্ধমানের মেমারি স্টেশনে নেমে সঞ্জয়পুর গ্রামে। সেখানে কিছু জমি জমার ব্যাপার এসেছিল, মানে খাজনা দেওয়ার ব্যাপার ছিল, কারণ আর কোনো ওয়ারিশান ছিল না। তার শ্বশুরের একমাত্র মেয়ে হচ্ছে এই শচীশ কবিরাজের স্ত্রী, কাজেই তার সমস্ত দেখভাল, জিনিসপত্র, জমি জমার দেখভাল শচীশ কবিরাজ করতো। এবং একবার খাজনা আদায় করার জন্য তাকে যেতে হবে, তিনি নিজে না গিয়ে এই গল্পকথককে পাঠিয়েছিলেন, এবং সেখানেই সমস্ত ঘটনা বা ঘটনার পটভূমি বলা যেতে পারে। তা এই গল্পকথক আমরা দেখেছি যে কর্মসূত্রে যখন যে কাজটা তিনি করতেন সেই রকম পোশাকে সেই জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছেন, যদি পথে ঘাটে কিছু বিক্রি করতে পারেন, বিক্রি বার্তা যদি হয়। তা যাই হোক, তিনি যখন মেমারি স্টেশনে নেমে হাঁটছেন, আমরা এখানে দেখলাম যে হেঁটে যখন তিনি যাচ্ছেন তখন কিন্তু দুটো বাজার পড়েছিল। সেই বাজার, দ্বিতীয় বাজারের মানুষজন তাকে বলেছিল যে বেশি সন্ধ্যেবেলায় পথ না চলতে, কারণ কি সেখানে ফাঁসুরে ডাকাতের ভয় আছে। এবং তাকে বলে দেওয়া হয়েছিল যে একটা দিঘি আছে, সেই দিঘিটার আগে একটা গ্রাম আছে, সেই গ্রামে যেন তিনি রাত্রি যাপন করেন। তা যাই হোক, তাদের কথা শুনে তিনি স্থিরও করেছিলেন, কিন্তু যখন তিনি যাচ্ছেন ওই তালদিঘির কাছে উপস্থিত হয়েছেন, পরবর্তী গ্রামে পৌঁছানোর আগেই সন্ধ্যেটা নেমে যায়। এবং তখন ওই তালদিঘিরও একটা বর্ণনা কিন্তু গল্পে আছে, সেটাও কিন্তু তোমরা লার্ন করবে। এরপর আমরা দেখেছি যে গল্পকথক বলছেন যে সেখানে হঠাৎ এক ব্যক্তির সাথে তার দেখা হয়ে যায়, যার নাম নফরচন্দ্র দাস। তারও একটা চেহারার বর্ণনা, তার বলিষ্ঠ দেহ, তার সবল মাংসপেশিগুলো, বৃদ্ধ বয়স হয়ে গেলেও তার হাতে একটা লাঠি ছিল, গলায় রুদ্রাক্ষের মালা ছিল, এই প্রত্যেকটা বিষয় কিন্তু লার্ন
দান করতে হবে। তা যাই হোক, তার চেহারা, তার কথাবার্তা দেখে গল্পকথকের বেশ ভরসা হয়েছিল। গল্পকথক বলেছিলেন যে তখনকার দিনে গ্রামের মানুষরা এরকমই হয়। আসলে আতিথেয়তার কথা বলেছিলেন। গল্পকথককে তিনি বলেছিলেন যে এত রাত্রে আর যেতে হবে না, আপনি যদি চান আমার বাড়িতেই আজকে রাতটা কাটিয়ে যান, আমরা যাতে পারোই, আর জলটা আপনি গ্রহণ করতে পারবেন, জল আচরণীয় মানে জলটা গ্রহণ করতে পারেন। অর্থাৎ আমরা খাবার রান্না করে দেবো না, কিন্তু আপনি আমাদের জল নিয়ে সমস্ত জোগাড় করে দেবো, সেই আপনার খাবার আপনি রান্না করে খাবেন এবং রাতটা কাটিয়ে পরদিন চলে যাবেন। এই আতিথেয়তা গ্রহণ করেছিল এই গল্পকথক। এবং আমরা কিন্তু দেখেছি গল্পকথক যখনই নফরচন্দ্র দাসের বাড়িতে পদার্পণ করেছে, তার বাড়ির উঠোনে, তখন একটা অমঙ্গলজনক ভাবনা তার মধ্যে এসেছে। কুকুর ডেকে উঠেছে, একটা অমঙ্গলজনক সংকেত তার মধ্যে এসেছে। তার মনে হয়েছে কোনো গৃহস্থ বাড়িতে তিনি সন্ধ্যাবেলা আসেননি, যেন কোনো শ্মশান ভূমিতে এসে পড়েছেন। আসলে পরিবেশ মানুষকে কিন্তু একটা অনুভূতি এনে দেয়। এক্ষেত্রে আমরা গল্পকথকের মধ্যে সেই অনুভূতিটার পরিচয় পেয়েছি। এরপরে আমরা দেখেছি সেই নফরচন্দ্র দাসের বাড়ির একটা বর্ণনা আছে, সেটাও লার্ন করবে। সেখানে কটা কুঠুরি ছিল, সেখানে চণ্ডীমণ্ডপটা কেমন ছিল, সমস্ত ঘটনাটা কিন্তু লার্নিং পার্ট, এবং এখান থেকে প্রশ্ন আসতে পারে, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে। এরপর আমরা দেখেছি যে যেখানে মানে ভেতরের বাড়ি এবং চণ্ডীমণ্ডপের মাঝে যেখানে রান্নাঘর, যেখানে থাকতে দিয়েছিল তাকে, সেই বারান্দার একটা ছোট্ট জায়গা ঘিরে রান্না করতে হয়েছিল। যখন গল্পকথক রান্নার ব্যবস্থা করছিল, সেই সময় বাড়ির যে মেজো ছেলের বউ বামা, সে বারবার আসছিল এবং গল্পকথককে আর চোখে দেখছিল। এই ব্যাপারটা গল্পকথকের কিন্তু মোটেই ভালো লাগেনি, কারণ তার মনে হয়েছিল যে সেই সময়কার, যে সময়ের কথা, এই যে গল্পটা লিখতে বসেছেন বৃদ্ধ বয়সে, অনেক বছর আগেকার যে কথা, প্রায় 50 বছর আগের বোধহয় কথা, তা সেই সময়ে কিন্তু ঘটনাটা এমন ছিল, গ্রামের মানুষ, গ্রামের মেয়ে বউরা কখনো পরপুরুষের দিকে ওভাবে তাকাতো না বা বারবার আসতো না, কারণ তাদের লোকলজ্জার ভয় ছিল তাদের, এবং তারা খুব একটা শিক্ষিত মানুষও ছিল না যে পরপুরুষের সাথে যেচে কথা বলবে, এতটা সাহসও তাদের ছিল না। তা যাই হোক, এরকম একটা অদ্ভুত আচরণ দেখে গল্পকথক কিন্তু অবাক হয়ে যায়। তার মনের মধ্যে কিন্তু সন্দেহও জানে যে কোনো বিপদে পড়বো না তো। তিনি মনে মনে ভাবছিলেন যে বাড়ির কর্তাকে ডেকে নিয়ে বসে কাজ করবেন। এমন সময় বাবা কিন্তু তার সাথে যেচে কথা বলে এবং তাকে জানিয়ে দেয় সে কেন বারবার তার কাছে আসছে। আসলে ওটা যে ফাঁসুরে ডাকাতের বাড়ি সেটা জানিয়ে দেয় বাবা, এবং সে বলে এখন আটঘাট সব বাধা, কোথাও যাওয়ার উপায় নেই। এই কথা শুনে রক্ত পুরো হিম হয়ে গিয়েছিল গল্পকথকের। তিনি বুঝে পাচ্ছিলেন না তিনি কি করবেন। তিনি বুঝতে পেরেছিলেন যে নিশ্চিত মৃত্যুর মুখে তিনি এসে পড়েছেন, কিন্তু সেদিন নিশ্চিত মৃত্যুর মুখ থেকে একেবারে নতুন জীবন দান করেছিল বাবা। তাকে কিভাবে, সেটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বাবা তার বাড়ির, বাপের বাড়ির সমস্ত পরিচয় গল্পকথককে বলে দেয়। শুধু বলে দেয় না, তার বাবার নাম কি, তার জ্যাঠামশাইয়ের নাম কি, তার দিদির নাম কি, দিদির শ্বশুর বাড়ি কোথায়, সে এই বাড়িতে কোন ছেলের বউ, সমস্ত কিছু সে একেবারে বলতে গেলে তালিম দিয়ে মুখস্থ করিয়ে দেয় গল্পকথককে। এবং ধৈর্য ধরে কাজটা কিন্তু বাবা করেছে বেশ কিছুক্ষণ সময় ধরে। এবং গল্পকথককে বলা হয় যে খাওয়া দাওয়া হয়ে গেলে যখন নফরচন্দ্র দাস আসবে, তখন যেন তাকে বলা হয় যে তিনি হচ্ছেন বামার যেন খোঁজ করেন। বামা হচ্ছে তার মন্ত্র শিষ্যর বাড়ির মেয়ে, মানে গুরু হচ্ছে গুরুদেবের বংশসূত্র থেকে একজন হচ্ছেন এই গল্পকথক, আর মন্ত্র শিষ্য হচ্ছে বামা, মানে মন্ত্র শিষ্যা হচ্ছে বামা। এইরকম একটা পরিচয় নিজেদের মধ্যে তৈরি করেছিল। তা যাই হোক, যখন গল্পকথক ওই নফরচন্দ্র দাসকে সমস্ত কথা বলে, নফরচন্দ্র দাস কিন্তু বামাকে আবার সামনে নিয়ে আসে ব্যাপারটা প্রমাণ করার জন্য। নফরচন্দ্র দাসের সামনে বামা এবং তার শাশুড়ি, তার স্বামী, সবার সামনে কিন্তু গলায় আঁচল দিয়ে গল্পকথককে যেভাবে প্রণাম করেছে, এমনভাবে সে প্রণাম করেছে যেন মনে হয়েছে তার কতদিনের চেনা, এবং সে সম্পূর্ণ নিখুঁত একটা অভিনয় করে সেই যাত্রা বাঁচিয়ে দিয়েছে গল্পকথককে। এরপর আমরা দেখেছি ওই রাত্রিটা সুন্দরভাবে কেটেছে। বাবা বলে গেছে যে আর কোনো ভয় নেই, ভয় কেটে গেছে। পরদিন দেখেছি নফরচন্দ্র দাস গুরু প্রণামী হিসেবে 5 টাকা গল্পকথককে দিয়ে একেবারে সসম্মানে বিদায় করেছে। এবং বৃদ্ধকালে, বৃদ্ধ বয়সে যখন গল্পকথক এই কথাটা লিখছেন, গল্প লিখছেন, তখন তিনি বামাকে জননী রূপে কল্পনা করেছেন, জননী রূপে আখ্যা দিয়েছেন। কারণ কি, তিনি মনে করেন যে জননী সর্বতোভাবে তার সন্তানকে রক্ষা করে। এখানে বামা তাকে যেন জননীর মতো রক্ষা করেছে এবং তার নতুন জন্ম দান করেছে, কাজে জননীর স্থান তাকে দেওয়াই যায়। আবার আমরা দেখেছি বামা যখন গল্পকথককে রক্ষা করছে, তার কারণ হিসাবে বলেছে সে যখন বিয়ে হয়ে এখানে এসেছিল তখন তার বাপের বাড়ির লোক বা সে জানতো না যে এরা ফাঁসুরে ডাকাত।
অপবাদ, কিন্তু এখন কিছু করার নেই, শ্বশুর ভাসুর সবাই এই কাজই করে। কিন্তু সে এই বাড়িতে আর ব্রহ্ম হত্যা অর্থাৎ ব্রাহ্মণ হত্যা হতে দেবে না, কারণ সে জানে যে এই পাপের ফল সে তার সন্তানের মধ্যে বর্তাবে, সেই সন্তানের ক্ষতি সে কখনোই হতে দেবে না। তাই সে ঠিক করেছে এবার থেকে সে রক্ষা করবে ব্রাহ্মণদের, এবং তার প্রমাণ হিসেবে গল্পকথককে সে রক্ষা করে দেখিয়ে দিয়েছে। এবং সেই কারণেই বামা চরিত্র অনেক উত্তরণের জায়গা পেয়ে গেছে, এবং একেবারে শুধুমাত্র প্রধান নায়িকা চরিত্র নয়, সেই বামা যেন আমাদের পাঠকের মনে একটা বিশেষ সমাদৃত স্থান দখল করেছে, আর গল্পকথকের কাছেও সে দখল করেছে একটা ভালো স্থান। যাই হোক, এখান থেকে আমরা যে বিষয়গুলো অবশ্যই মনে রাখবো সেটা তো তোমাদের বললাম, প্রত্যেকটা বিষয় থেকে প্রশ্ন আসতে পারে। আর এখানে একটা বিষয় আমি অবশ্যই বলবো যে বামার যে চরিত্র, বামার চরিত্র কিন্তু ডিরেক্ট নাও আসতে পারে, তোমাদের কোনো লাইন তুলে বলা হতে পারে, এমন প্রশ্ন দেওয়া হতে পারে যেখানে বামার চরিত্রটাই তোমাকে লিখতে হবে, সেখানে তুমি কাহিনীও জানাবে প্লাস বামা চরিত্রের যে গুণগুলো সেগুলো জানাবে। সে স্থির বুদ্ধি সম্পন্ন। কেন স্থির বুদ্ধি সম্পন্ন? সে কিন্তু নির্দিষ্ট স্থিরভাবে একটা পরিকল্পনা মাফিক গল্পকথককে বাঁচিয়ে দিয়েছে সে যাত্রা। সে ধৈর্যশীলা। কেন ধৈর্যশীলা? সে কিন্তু ধৈর্যের সাথে গল্পকথককে ব্যাপারটা তালিম দিয়েছে তার বাপের বাড়ির যে বিষয়টা। সে ঈশ্বর বিশ্বাসী। কেন ঈশ্বর বিশ্বাসী? সে জানে পাপের ফল নিশ্চয়ই বর্তাবে এবং তার সন্তানের অমঙ্গল হবে। আচ্ছা, সে মাতৃত্বের প্রতীক। সেই মাতৃত্বের প্রতীক সন্তানের ক্ষেত্রেও যেমন, গল্পকথককে বাঁচানোর দিক থেকেও তেমন। সন্তানের শুভ চিন্তা সে করে সেই দিক থেকে। সে নিখুঁত অভিনেত্রী, সেটাও আমরা পরিচয় পেয়েছি। প্রত্যেকটা ঘটনার এক্সাম্পল দিয়ে তুমি এই বিষয়গুলো মানে যে বিশেষণগুলো আমি বলছি সেগুলো যদি তুলে দিতে পারো তাহলে ফুল মার্কস কিন্তু তোমরা নিশ্চয়ই পাবে। চলে যাব আমরা এ পর্যায়ের পরবর্তী গল্প, বনফুল রচিত ক্যানভাসার গল্পে। ক্যানভাসার গল্পের মধ্যে আমরা কিন্তু প্রথমে বলি মূল গ্রন্থ। এই মূল গ্রন্থ হচ্ছে বনফুলের শ্রেষ্ঠ গল্প। বনফুল কিন্তু আসল নাম নয়, ছদ্মনাম। বনফুলের আসল নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়, আর তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন। তার বিখ্যাত রচনা অগ্নিশ্বর, এটুকু মনে রাখলেই চলবে। আর এবার যেটা বলবো, বনফুল হচ্ছেন সাহিত্য জগতের এমন এক ব্যক্তিত্ব যিনি কিন্তু হাসির মধ্যে দিয়ে বা ব্যঙ্গের মধ্যে দিয়ে সমাজের ওপর তীব্র কষাঘাত করেন বা সমাজকে ব্যঙ্গ করেন, সমাজের মানে ভুল দিকগুলো একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন সমাজের উন্নয়নের চেষ্টায়। এখানেও আমরা যে ক্যানভাসার গল্পটা পাচ্ছি সেখানেও কিন্তু একটা তির্যক চাবুক বা তির্যক ভঙ্গি আমরা দেখতে পাচ্ছি। সেটা কি, সেটা আমরা আসবো গল্পটার আলোচনার মধ্যে দিয়ে। আচ্ছা, এখানে আমরা যে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় চরিত্র হীরালাল এবং ক্যানভাসার হীরালালকে আর সহপ্রধান চরিত্র হিসেবে পাচ্ছি ভৈরব এবং স্ত্রী কাত্যায়নীকে, ভৈরবের স্ত্রী কাত্যায়নীকে। আচ্ছা, এখানে আমরা যেটা বলবো ক্যানভাসার শব্দের অর্থ, ক্যানভাসার শব্দের যদি আবিধানিক অর্থ আমরা খুঁজতে যাই তাহলে হচ্ছে প্রচারক, যিনি বিশেষভাবে কোনো রাজনৈতিক বিষয় প্রচার করেন বা কোনো বিশেষ বিষয় প্রচার করেন। কিন্তু আমরা গল্পে হীরালালকে যেভাবে পাচ্ছি তাতে ক্যানভাসার শব্দের অর্থ বিক্রেতা, মানে ফেরিওয়ালা, যে বিভিন্ন জায়গায় জিনিস ফেরি করে বেড়াচ্ছে। ওই যে পার্টিকুলার জিনিসটা, নির্দিষ্ট জিনিসটা সে বিক্রি করছে সেটার প্রচার কার্যে সে লিপ্ত, সেই কারণে এখানে হীরালাল ক্যানভাসার। আচ্ছা, এবার যেটা বলবো ক্যানভাসারের যে বিশেষগুলো, কারণ প্রথমেই আমরা দেখবো যে হীরালালকে আমরা গল্পে কখন পেলাম। আমরা গল্পের কিছুক্ষণ পরে, প্রথমেই কিন্তু হীরালালকে আমরা পাইনি। হীরালালকে আমরা বেশ কিছুটা অংশ পেরিয়ে গিয়ে পেয়েছি। সে হঠাৎ করে গ্রামে প্রবেশ করেছে। কারণ কি, সে প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু প্রশ্ন হতে পারে সে কেন হঠাৎ করে গ্রামে এসে পৌঁছেছে। কারণ সে ওভার ক্যারেড হয়ে গিয়েছিল, সে যাচ্ছিল বহুদূরে, মাঝখানে ঘুমিয়ে পড়েছিল। ঘুম যখন ভেঙেছে সে গ্রামে নেমে পড়েছে, কারণ পরবর্তী ট্রেন অনেক দূরে, সেই কারণে অনেক দেরিতে। সেই কারণে সে ভেবেছে যদি কিছুটা ব্যবসা করা যায়, সেই জন্য সে গ্রামের মধ্যে ঢুকে তার দাঁতের মাজন এবং সে কলম বিক্রি করছিল, সেই কাজে সে একটু লিপ্ত হয়েছিল, যদি কেউ দাঁতের মাজন কেনে। আর সেই সময় তার সাথে দেখা হয়েছিল ভৈরবের সাথে। ভৈরব এই গল্পের সহপ্রধান চরিত্র। ভৈরব সেই সময় একেবারে উত্তপ্ত, রাগান্বিত ছিল। কেন ছিল? সে তার স্ত্রী কাত্যায়নীর সাথে প্রচণ্ডভাবে ঝগড়াঝাটি করে বাড়ির বাইরে বেরিয়ে এসছে। কাত্যায়নীর সাথে ভৈরবের ঝগড়ার কারণ কি? ঝগড়ার কারণ একটা সূক্ষ্ম শাড়ি, একটা বিশেষ বাহারি শাড়ি, যেটা কাত্যায়নী বহুদিন ধরে ভৈরবকে বলছিল, কিন্তু ভৈরব যেহেতু বেকার, তার কিনে দেওয়ার ক্ষমতা নেই, তাই সে বিভিন্ন অজুহাত দেখিয়ে সেটার থেকে দূরে সরে যেতে চাইছিল। সে বলছিল এগুলো বিলাস সামগ্রী, এগুলো সে একদম পছন্দ করে না, এরকম নানান
কথা বলছিল, কিন্তু কাত্যায়নী বারবার এইগুলো কথাগুলো শুনতে শুনতে একসময় প্রচণ্ড রেগে গিয়ে তাকে বলেছে যে বিয়ে করার যখন মুরুদ মানে স্ত্রীকে যখন খুশি রাখার মুরদ নেই, সব কিনে দেওয়ারই মুরদ নেই, তাহলে সে বিয়ে করেছে কেন। এবং সে যে কথাগুলো বলেছে প্রত্যেকটা কথা কিন্তু লার্ন করবে, এই কথাগুলো তার পুরুষকারে আঘাত দিয়েছে এবং সে আর কোনো রকম কথা না বাড়িয়ে একটা দাঁতন ছিঁড়ে মানে নিম গাছ থেকে ডাল ছিঁড়ে দাঁত ঘষতে ঘষতে বেরিয়ে পড়েছে। মাঝে হঠাৎ করে তার সাথে দেখা হয়ে গেছে, কার সাথে না হীরালাল ক্যানভাসারের সাথে। প্রচণ্ড রাগের অবস্থায় সে যখন শুনেছে যে দাঁতের মাজন বিক্রি করছে হীরালাল, তখন আবার তার রাগ হয়েছে। একটা সামান্য দাঁতন দিয়ে দাঁত ঘষলেই দাঁত যেখানে পরিষ্কার হয়ে যায় সেখানে দাঁতের মাজন নিয়ে এসছে, আবার পয়সা খরচা, আবার তার বাড়ির স্ত্রী বা মেয়েরা এই ধরনের বিষয় কেনার জন্য ব্যস্ত হয়ে উঠবে। এইসব কথা ভেবে ভৈরবের মধ্যে প্রচণ্ড রাগের সৃষ্টি হয়। সে হীরালালকে গ্রাম থেকে বেরিয়ে যেতে বলে, কিন্তু হীরালাল ছাড়বার পাত্র নয়। সে অত্যন্ত ধৈর্যের পরীক্ষা দিয়েছে ভৈরবের সাথে কথোপকথনে। আমরা দেখেছি ভৈরব কিন্তু প্রথম থেকেই হীরালালের সাথে খারাপভাবে কথা বলেছে, কিন্তু হীরালাল নিজের ধৈর্য হারায়নি, বেশ কিছুক্ষণ সে ভালোভাবে কথা বলেছে। এরপর হীরালালকে যখন একেবারে বেরিয়ে যেতে বলে তখন হীরালালের আত্মসম্মানে আঘাত লাগে। সে তখন তাকে বলে, আপনি কি গায়ের মোড়ল? এই কথাটাতে ভৈরব আরও উত্তপ্ত হয়ে যায়, হীরালালকে একেবারে সজোরে চপেটাঘাত করে তার গালে। এবং এখানেই আমরা দেখি একটা ক্লাইম্যাক্স ঘটে গেছে গল্পের মধ্যে। কি না, হীরালালের সাথে যে সাংঘাতিক দ্বন্দ্বযুদ্ধ চলছিল সেই যুদ্ধের একটা অবসান ঘটেছে। কারণ যখনই চটটা খেয়েছে হীরালাল, তার মুখের ভেতরে যে নকল দাঁতের পাটি সেটা ছিটকে পড়েছে মাটিতে পথের ওপর। এবং তখন ভৈরব অবাক হয়ে গেছে যে দাঁতের মাঝে যে বিক্রি করছে তার নিজের দাঁতটাই নকল। সে ভাবতে পারেনি এটা হতে পারে। সে তখন অবাক হয়ে তাকিয়ে আছে। তখন হীরালাল তাকে বলেছে যে হ্যাঁ, তার মাথার চুলটাও নকল, সে কলগও বিক্রি করে। এবং কেন সে করছে সেটাও সে জানিয়েছে, যে পরিণত ছেলে তার মারা গেছে, এইবার বড় ছেলে তার মারা গেছে, সংসার টানার জন্য সে বাধ্য এই কাজটা করছে। তখন হীরালালের কথাটা শুনে ভৈরব কিন্তু বাস্তবটা বুঝতে পেরেছে। সে এই যে বলছিল যে এই মানুষগুলো, এই ক্যানভাসাররা ক্ষতি করে দিচ্ছে দেশের, বিলাস বহুল জিনিসপত্রের প্রচার করে বাড়ির স্ত্রী মেয়েদের খারাপ করছে, গ্রামকে গ্রাম খারাপ করছে, তখন সে বুঝতে পারে কেন মানুষ কী কারণে কোন দায়ে পড়ে এই কাজটা করছে। তখন আমরা দেখেছি ভৈরব চরিত্রের আমূল পরিবর্তন ঘটেছে। ভৈরব কিন্তু সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে, হীরালালের প্রতি সে সংবেদনশীল হয়েছে এবং হীরালালের কাছে হাত বাড়িয়ে বলেছে দিন এক কৌটো মাজন। সে এক কৌটো মাজন করে যেখানে গল্পের শেষ হয়ে গেছে। তা আমরা বুঝতে পারছি যে কিভাবে গল্পটা কোথা থেকে কোন দিকে টার্ন নিয়েছে বা কোন দিকে ঘুরেছে। এখানে ব্যঙ্গটা কোথায় আমরা দেখলাম, সমাজের প্রতি কষাঘাতটা কোথায় দেখলাম, সমাজের বেকারত্বের দিকে, মানে যে শাসক ছিলেন তখন বা সেই সময়কার রাজনৈতিক দল, তাদের প্রতি একটা কষাঘাত, যে বেকারত্বের যে জ্বালা। হীরালাল যেমন তার সন্তানকে হারিয়ে অসহায় অবস্থায় ওই কাজটা করতে বেরিয়েছে, এটা যেমন লজ্জার বিষয়। মানে আমাদের যে শাসনকর্তারা তারা কিন্তু সাধারণ গরিব পরিবারগুলোর দিকে ফিরে তাকান না, এটাই তার প্রমাণ। আবার দেখেছি ভৈরব, সে অসহায় ভৈরব, সে শক্ত সমর্থ, কিন্তু তার কাজ নেই। কেন কাজ নেই সে কি অত্যন্ত খুলে বলা হয়নি। সে অনেক বেলায় ঘুম থেকে উঠেছে, তার স্ত্রী বলেছে সে এতটাই কুড়ে যে তার হাই তুলতে চোয়ালে খিল ধরে, আমরা শুনেছি। কিন্তু বেকারত্বের যে ছবি, যে চিত্র, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে একটা ব্যঙ্গ, এই যে কষাঘাত, সমাজের যে চিত্রটা, সেটা কিন্তু আমরা দেখতে পেলাম এই ক্যানভাসার গল্পের মধ্যে দিয়ে। এটাই হচ্ছে এই ব্যঙ্গের দিকটা। আর চরিত্র যদি আমরা বলি, হীরালালের চরিত্র বা ভৈরবের চরিত্র, সেক্ষেত্রে আমরা কি বলবো, ভৈরব প্রচণ্ড রাগী, ভৈরব মিথ্যা যুক্তি দিয়ে কাজগুলোকে এড়িয়ে যায়। আবার ভৈরব আমূল পরিবর্তিত হয়েছে, ভৈরবের চরিত্রের ভেতরে কিন্তু আসলে ভালো মানুষটা লুকিয়েছিল, এভাবে চরিত্রটাকে আমরা প্লেস করব। আর অন্যদিকে হীরালালের চরিত্রে আমরা দেখাবো তার মধ্যে প্রচণ্ড ধৈর্য ছিল, সে পরিশ্রমী, সে ধৈর্যটা আমরা কেন সেটা বুঝতেই পারছো ভৈরবের সাথে যে কথোপকথন, সে পরিশ্রমী, সে আত্মসম্মানে আঘাত লাগলে সে কিন্তু চুপ করে বসে থাকে না। আবার তাকে আমরা দেখেছি সে সংসারের ভার নিতেও প্রস্তুত, সেই বয়সকালে সে কিন্তু ওরকম একটা কাজ করতে বেরিয়ে পড়েছে নির্দ্বিধায়। আবার আমরা সেই হীরালালকে দেখেছি একজন সমাজের পরিশ্রমী দরিদ্র শ্রেণীর মানুষ প্রতিনিধি চরিত্র হিসেবে খাড়া হতে। তা যাই হোক, এরকমভাবে তোমরা গল্পটা তৈরি করবে। যে কোনো প্রশ্নের উত্তর লিখতে পারবে তখন যখন টেক্সটের প্রত্যেকটা লাইন সঙ্গে তোমাদের পরিচয় থাকবে। আমরা এবার চলে যাব এ পর্যায়ের শেষ গল্প, শিবরাম চক্রবর্তী রচিত দেবতার জন্ম গল্পে। দেবতার জন্ম গল্প আমরা বলার আগে বলবো, শিবরাম চক্রবর্তী কিন্তু বাংলা সাহিত্য জগতে হাসির রাজা বলে পরিচিত। আর তার মূল গ্রন্থ শিবরাম রচনাবলী থেকে এই আজকের গল্পটা নেওয়া হয়েছে। মূল বিষয় কি? মূল বিষয় মানুষের অন্ধবিশ্বাস। সেই অন্ধবিশ্বাস যে কোথা থেকে কোথায় যেতে পারে তার প্রমাণ আমরা গল্পে দেখেছি। গল্পে কি দেখেছি? গল্পে প্রথমেই দেখেছি গল্পকথক প্রতিদিন বাড়ির থেকে বেরোনোর সময় একটা পাথর, মানে নুড়ি পাথরে হোঁচট খেয়ে পড়ে, কখনো কখনো তাকে
মৃত্যুর মুখে পৌঁছে দিয়েছে এই নুড়ি পাথরটা। চলন্ত গাড়ির সামনে গিয়ে পড়ে, গাড়ির ড্রাইভার কোনো দিন ব্রেক কষে তাকে বাঁচিয়ে দিয়েছে, কিন্তু সবসময় এটা হবে না। এই জন্য সে একদম পুরো দস্তুর মতো জোর কদমে লেগে গেছে এই নুড়ি পাথরটাকে ওইখান থেকে তুলে ফেলতে। যখন সে নুড়ি পাথরটাকে প্রচণ্ড কোদাল চালিয়ে পরিশ্রম করে তুলেছে, ততক্ষণে তার বাড়ির চারধারে একটা ভিড় জমে গেছে, এবং আমরা এই ভিড়ের মধ্যে থেকে বারবার একটা কণ্ঠস্বরকে শুনতে পেয়েছি যে বলছে, কোনো দৈববাণী পেয়েছেন, কি হয়েছে, কেন করছেন, এরকম একটা কথা। তখন আমরা গল্পের চরিত্রটার দিকে খুব একটা কান দিইনি, বা গল্পকথকও যে গল্পকথক সেও কান দেয়নি বিষয়টায় বা দৃষ্টি দেয়নি, তার কারণ সে বুঝতেই পারেনি যে কি থেকে কি হতে চলেছে বা এই লোকটার উদ্দেশ্য। তা যাই হোক, আমরা পরবর্তীকালে দেখেছি যে গল্পকথক ওই পাথরটাকে রাস্তার ধারে একটা জায়গায় প্রতিষ্ঠা করেছে, একটা নির্দিষ্ট জায়গায় প্রতিষ্ঠা করেছে, সরিয়ে রেখেছে। কিন্তু তারপরে এই পাথরের যে ক্রম পরিবর্তন, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে কি কি পরিবর্তন। প্রথম পরিবর্তন, মাটি থেকে তুলে পথের পাশে স্থাপন। নেক্সট কি হয়েছে, হোস পাইপের জলে প্রতিদিন পরিষ্কার হয়ে পাথরটার শ্রীবৃদ্ধি ঘটেছে। এরপর আমরা দেখেছি পাথরের সমস্ত গায়ে তেল সিঁদুর লেপে দেওয়া হচ্ছে। মানে এই যে ঘটনাগুলো প্রতিদিন কিন্তু গল্পকথক লক্ষ্য করছে। যখন তেল সিঁদুর লেপে দেওয়া হয়েছে, তখন একদিন কিন্তু গল্পকথকের সাথে সেই ব্যক্তির দেখা হয়েছে, সেই জনৈক ব্যক্তি যে বলেছিল দৈববান কিনা, সেই জনৈক ব্যক্তির আশঙ্কা হয়েছে এই পাথরটা এখান থেকে কেউ চুরি করবে না তো। এই কথাটা শুনে তাকে পাগল বলে মনে হয়েছে। তিনি মজা করে, গল্পকথক মজা করে রাঁচির সাথে তুলনা করেছেন, রাঁচির জনৈক ব্যক্তির সাথে তুলনা করেছেন তাকে। বিভিন্ন রকম কথাবার্তা আছে। প্রত্যেকটা ঘটনা কিন্তু অবশ্যই ভালোভাবে পড়বে, ভালোভাবে লার্ন করবে, যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে। যাই হোক, এরপরে আমরা দেখেছি পাথরটা কিন্তু সত্যি সত্যি ওখান থেকে অদৃশ্য হয়ে গেছে। গল্পকথক কষ্ট পেয়েছেন মনে মনে সেই ব্যক্তির কথা ভেবে, যে ব্যক্তি ভাবছিল পাথরটার প্রতি একটা ভালোবাসা হয়তো ব্যক্তির জন্মে গেছিল, কিন্তু আসলে যে ঘটনা কি সেটা পরবর্তীকালে আমরা জানতে পেরেছি। গল্পকথক হঠাৎ গলির মোড়ের অসত্যতলায় ওই পাথরটা আবার আবিষ্কার করেছেন। পাথরটা কেউ একেবারে সযত্নে নিখুঁতভাবে পুঁতে দিয়েছে, একদম নিটোল যে দিকটা মাটির ওপরের দিকে আর নিচের এবড়ো খেবড়ো দিকটা মাটির তলায় স্থাপন করা হয়েছে। এরপর দেখা গেছে ফুল বেলপাতা দিয়ে পুজো করা হচ্ছে। কারা করছে? যারা গঙ্গায় স্নান করতে যাচ্ছে নিত্যদিন, তারা ফেরার পথে পুজো টুজো করে আসছে। এখানে আমরা দেখেছি গল্পকথক বলছেন যে পুণ্য সঞ্চয়ের জন্য। আমরা জানি মৃত্যুর পর সবাই কেউ নরকে কেউ স্বর্গে যায়, এটা একটা কথিত আছে, পুরাণ বলে বা এরকম ধরনের কথাবার্তা। তা যাই হোক, এখানে গল্পকথক বলেছে যে পুণ্য অর্জন করার জন্য মৃত্যুর পরে তাদের যাতে স্বর্গবাস হয়, তার জন্য এই রকমের কর্মকাণ্ড। তারপরে আমরা দেখি যে ওইখানে বেশ কয়েকজন সন্ন্যাসীর আগমন শুরু হয়। একেবারে গাঁজা ফাজা ধোঁয়ায় একেবারে মেতে ওঠে জায়গাটা। আর সেইখানে একদিন গল্পকথক শুনতে পান যে সেই সন্ন্যাসীদের মধ্যে একজন সন্ন্যাসী বলছে যে এই যে পাথরটা, এটা আসলে ত্রিলোকেশ্বর ভগবান, ত্রিলোকেশ্বর মহাদেব, তার এই পাথরের কোনো তল নেই, এ একেবারে স্বয়ংভূ নিজে নিজেই উঠেছে মাটি থেকে। এইসব কথা শুনে সে বুঝতে পারে যে কি ভীষণ মিথ্যে কথাটা প্রচার করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষকে ভুল বোঝানো হচ্ছে, ধর্মের নামে একটা অন্যায় কাজ হচ্ছে। কিন্তু গল্পকথক কিছু করতে পারেনি। সে বলেছে, মজা করে বলেছে যে জীবন বীমা করেনি। কেন বলেছে? আমরা জানি আমাদের দেশে ধর্মের নামে যদি কোনো কথা বলা হয়, ধর্মে যদি আঘাত দেওয়া হয়, তাহলে সেটা কোথা থেকে কোথায় যেতে পারে, কত আঘাত, মানে একেবারে দাঙ্গা লেগে যেতে পারে। এটা গল্পকথক বুঝতে পেরেছেন, তাই জন্য বলেছেন তার মার খাওয়ার কোনো ইচ্ছা হয়নি বা প্রাণ হারানোর কোনো ইচ্ছা হয়নি, সেটা তিনি চলে গেছেন। এরপর দেখা গেছে যে চিনির কলের কাজে একটা ব্যবসার খাতিরে তিনি কয়েকদিনের জন্য চম্পারণে যাত্রা করেছেন। প্রত্যেকটা নাম কিন্তু লার্ন করবে। চম্পারণে যাত্রা করেছেন। এরপর যখন চম্পারণ থেকে ফিরেছেন বেশ কিছুদিন পরে, তখন দেখছেন মানে 3 মাস না কতদিন পরে, সেটা খেয়াল করবে, ওই জায়গায় ওই স্থানে অশ্বত্থলতা একেবারে মন্দির গড়ে উঠেছে। আর ধূপ ধুনের গন্ধ, ঘণ্টা বাদ্য একেবারে সাংঘাতিক রমরম করছে জায়গাটা। আর সেখানে দর্শনার্থীর সংখ্যা প্রচুর। আর সেইখানে গল্পকথক আবিষ্কার করলো সেই প্রথম দিনের জনৈক লোককে, যে লোকটা সম্পূর্ণ ভোল বদল করে ফেলেছে, একেবারে সাত্ত্বিক মানুষের মতো তার পোশাক আশাক, রুদ্রাক্ষের মালা। সে তখন বলছে ছিছি, মানে গল্পকথক তাকে বলছে বা বিনা পুঁজির ব্যবসা ফেলেছেন, তখন সে বলেছে ছিছি এসব বলবেন না। তো বলতে গিয়ে তাকে বলেছে যে মানে এই যে ত্রিলোকেশ্বর শিব মহাদেব, তার মাহাত্ম্য প্রচার করতে গিয়ে বলেছে এই যে গা উজাড় হয়ে যাচ্ছে বসন্ত রোগে, আমাদের এই অঞ্চলে কিন্তু বসন্ত রোগ নেই। কেন না চরণামৃত খেয়ে সবাই ভালো আছে। এই কথাটা বলে শুনে গল্পকথক ওই স্থান থেকে চলে যায়। কারণ গল্পকথকের মনে হয় যে তার একবার হাম হয়েছিল, এবার যদি বসন্ত হয় কি হবে। সে প্রচণ্ড ভয় পেয়ে স্থান থেকে চলে যাচ্ছে। এরপর আমরা দেখেছি সে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে তার প্রতিষেধক হিসাবে ওষুধ গ্রহণ করেছে। প্রথমেই তার এক বন্ধুর সাথে দেখা হয়েছে, সে তাকে কী উপদেশ দিয়েছে না, হোমিওপ্যাথি ভেরোলিনিয়াম 200 গ্রামের একটা ডোজ নিয়ে নিতে। সে তখন ওই কিং কোম্পানি থেকে ওষুধটা নিয়েছে। নেওয়ার পরেও কিন্তু তার মনে শান্তি হয়নি। সে আবার মনে
মনে যখন একটা শবযাত্রা হচ্ছিল, তার যেন মনে হয়েছে শবযাত্রা থেকে সমস্ত জীবাণুগুলো যেন তার শরীরের মধ্যে সে প্রবেশ করবে বা করছে। সে তখন আবার কবিরাজের একটা রাস্তায় একটা বিজ্ঞাপন দেখেছে যে কবিরাজি ওই বসন্ত রোগের প্রতিষেধক হিসাবে কাজ করছে। তখন সে সেখানে গেছে, সেই কন্টিকারি পাতা বাটা একদলা খেয়ে নিয়েছে। এরপরে সে বাড়ি গেছে, তখনও কিন্তু তার আশঙ্কা কাটেনি। মাকে বলেছে আমার বসন্ত হয়েছে বোধহয়, মা মুখের মধ্যে একটা ফুসকুড়ি বেরিয়েছে, মা বলেছে না ওটা ব্রণ, কিছু নয়, তবুও তার বিশ্বাস হয়নি। এরপরে আমরা দেখেছি মায়ের হাতের যে হরিতকি বাঁধা ছিল, মা বলেছে 30 বছর ধরে এই হরিতকিটা বাঁধা রয়েছে আমার হাতে, ক্ষয়ে গেছে, এবং এই নিয়ে তিনি বহু বসন্ত রোগী ঘেটেছেন, আজ পর্যন্ত তার বসন্ত হয়নি ওই হরিতকির জন্য। তখন মায়ের হাত থেকে ছেলে ওই হরিতকি খুলে কিন্তু নিজের হাতে পড়েছে। মানে আপনি বাঁচলে বাপের নাম যাকে বলা হয়, সে মায়ের কথা ভুলে গেছে, সে নিজেই ওই প্রাণ রক্ষার জন্য হরিতকি বেঁধে নিয়েছে। এতেও তার শান্তি হয়নি। পরদিন ঘুম থেকে উঠে সে আবার গেছে সরকারি হাসপাতালে, এবং অ্যালোপ্যাথি চিকিৎসার যে টিকা নেওয়া যায় সেই টিকা নিয়েছেন। কিন্তু টিকা নিয়েও সে ফিরে আসার সময় দেখেছি তার মধ্যে কিন্তু ভয় আশঙ্কা দূর হয়নি। আর এখানেই গল্পের সেই অন্ধবিশ্বাসের মাহাত্ম্য। সেখানে একটা লাইন আছে, মাথায় রাখবে, যেখানে বলা হচ্ছে স্বর্গমত্ত হেরস্যু একাকার করা বাণী। এখানে তোমাদের একটু উল্লেখ করা প্রয়োজন যে এই কথাটার অর্থ কী। আসলে শেক্সপিয়ারের যে ম্যাকবেথ নাটক, শেক্সপিয়ারের যে ম্যাকবেথ নাটক, সেখানে আমরা দেখেছি রাজা ম্যাকবেথ যখন ডানকানকে হত্যা করেছে, সেই ডানকানকে হত্যা করার পর সমস্ত প্রকৃতির মধ্যে একটা আলোড়ন ঘটে গেছে, প্রকৃতিতে সাংঘাতিক প্রলয় লেগে গেছে, এবং সেই প্রলয় সম্পর্কে বলা হচ্ছে যে স্বর্গমর্ত হেরস্যু একাকার, এটাই হচ্ছে ঘটনাটা, ওই ঘটনাটা। এবং সেই ঘটনাটার সঙ্গে এই ঘটনাটার মিল বা সাদৃশ্য কোথায়, কেন গল্পকথক এই কথাটা বলেছেন বা লেখক এই ঘটনাটাকে তুলে ধরেছেন। আসলে এই যে ব্যাপারটা শেক্সপিয়ার তুলেছিলেন তার নাটক ম্যাকবেথে, সেখানে কখনো কিন্তু এটা বলা হয় না, মানে এটা বিজ্ঞান নয় বা এটা কোথাও নিয়ম নয় যে কোথাও কোনো খুন হয়ে গেলে সঙ্গে সঙ্গে বাইরের প্রকৃতিতে প্রলয় ঘটে, এটা কখনো হয় না। কিন্তু শেক্সপিয়ার এটা রেখেছেন কারণ তিনি বলতে চেয়েছেন যে নীতি বিরুদ্ধ কোনো কাজ যখন করা হয় বা কোনো পাপের কাজ যখন আমাদের দ্বারা ঘটে যায়, তখন তার একটা মানে লক্ষ্য করা যায় প্রকৃতিতেও একটা পরিবর্তন আসে, আমাদের কাজের মধ্যেও যেন একটা পরিবর্তন এসে যায়। সেটা প্রমাণ করার জন্যই কিন্তু ওই স্বর্গমর্ত হেরস্যু যে সাংঘাতিক প্রলয়টা সেটা ঘটিয়েছিলেন কে না শেক্সপিয়ার। এবং এখানে গল্পকথক বলতে চাইছেন যে যতই বিজ্ঞানের আমরা দোহাই পারি, যতই সব কিছু বলি, যুক্তি দিয়ে খাড়া করি, এমন কিছু কিছু সময় আসে যখন কোনো যুক্তি কোথাও খাটে না। এখানেও কিন্তু গল্পকথক সে কথাই বলেছেন। গল্পকথক একজন শিক্ষিত সমাজের মানুষ, তিনি নিজের হাতে ওই নুড়ি পাথরটাকে ওইখানে স্থান দিয়েছেন। প্রতিটা দিনের মানে ওই নুড়ি পাথরের পরিবর্তনের সাথে তার পরিচয় আছে। তিনি ওই ভদ্রলোক যে বলছে ওই বিষয়টা, তার বুঝতে আর বাকি থাকে না যে ওই যে সেদিন সন্ন্যাসী বলছিল যে এটা স্বয়ম্ভু, সেটা এই ব্যক্তি, সেটাও আমরা বুঝতে পারি। কিন্তু তবুও গল্পকথক এক সময় দেখা গেছে যে ওই মন্দিরে একেবারে সাষ্টাঙ্গে শুয়ে পড়ে প্রণাম করেছে এবং জয় ত্রিলোকেশ্বরের জয় বা এরকম ধরনের কিছু কথা বলে প্রার্থনা করেছে যে তার যেন আর বসন্ত রোগ না হয়, এরকম একটা বিষয়। তা এখানে আমরা বুঝতে পারছি যে আমাদের ধর্মবিশ্বাস এতটা ভয়ঙ্কর, এতটাই সাংঘাতিক আমাদের মানুষের সমাজে, সেটা কিন্তু দুর্বল সময় কোনো যুক্তির ধার ধারে না। এটাই আমাদের গল্পের মূল বিষয়, মূল মেসেজ। আর এখানেই আমাদের গল্প শেষ হয়েছে। এবার বলি, এই যে দেবতার জন্ম গল্প, দেবতার জন্ম গল্পের প্রত্যেকটা ইনফরমেশন তো অবশ্যই রাখবে। আমি যে বললাম যে গল্পকথক কেন ভয় পেয়েছিল, গল্পকথক কী কী স্টেপে নিজেকে রক্ষা করার কাজটা করেছে, তারপর প্রথম দিন থেকে পাথরটার পরিবর্তনের যে ইতিহাস, ওই ভদ্রলোকের যে ঘটনা, ওই ভদ্রলোকের যে এই ভদ্রলোকের একটা বিশেষ ক্যারেক্টার আমরা তুলে ধরবো। সমাজের একটা বিশেষ একদল বিশেষ মানুষ থাকে যারা সমাজের দুর্বল শ্রেণীর মানুষকে কাজে লাগিয়ে নিজেদের মুনাফাটা অধিকার করে নেয়। আর তখন কিন্তু আমাদের কিছু করার থাকে না, কারণ যে মানুষগুলোকে তারা বোকা বানাচ্ছে, যে মানুষগুলোকে ভুল বোঝাচ্ছে, সেই মানুষগুলোর উন্নয়ন, সেই মানুষগুলোর মানসিক উন্নয়ন যদি না হয়, তাহলে কিন্তু তাদেরকে ভুল বোঝানোর জন্য একদল মানুষ সারা জীবন থাকবে এবং একদল মানুষ সারা জীবন মুনাফা লাভ করবে। তাদেরই একজন প্রতিনিধি চরিত্র ওই লোকটা, যার কোনো নাম গল্প লেখক বা গল্পকথক এখানে দেননি। কারণ বোধহয় সম্ভবত এটাই যে ওই ধরনের মানুষের কোনো নাম দিয়ে তাকে চরিত্র করে গড়ে তুলতে চাননি লেখক। এই চরিত্রগুলো নেগেটিভ চরিত্র, সমাজে এই ধরনের মানুষ থাকা লেখক বা গল্পকথক কেউ চান না বলেই মনে হয়। যাই হোক, আমরা
এই সমস্ত বিষয়ের দিকে নজর রাখবো। আর গল্প কথকের চরিত্র যদি বলা হয় তাহলে অবশ্যই মনে রাখবে গল্প কথক আমাদের সমাজের আর 5টা সাধারণ মানুষের মতোই মানুষ। তার মনের মধ্যেও ধর্ম ভয় ছিল, সে যতই যা কিছু হোক না কেন সে শেষ পর্যন্ত কিন্তু ধর্মের কাছে নিজেকে একেবারে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। এটাই হচ্ছে গল্পের বিষয়। তাহলে চলো আমাদের আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি কবিতার ওয়ান শর্ট ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।